আমাদের এখানে উপস্থিত সকল অতিথিকে যুক্তর পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। আর আজকের আয়োজন মানে হলো আসলে এই ভাষা আন্দোলনের মাস, ফেব্রুয়ারি মাস, যখন অনেক অনেক অনুষ্ঠান, অনেক আয়োজন বাংলাদেশে হয়। তারই মধ্যে একটি হয় অমর 21 গ্রন্থমেলা, কবিতা উৎসব, আর এই ফাল্গুন মাস, ফাল্গুনের বরণ, বসন্ত বরণ, এইরকম নানা অনুষ্ঠানে ভরা থাকে ফেব্রুয়ারি মাস। আর তার প্রধান স্রোতটি হলো ভাষা নিয়ে। তো এই যে প্রকাশ, ভাষা, এই সবকে কেন্দ্র করে আমরা যুক্ত থেকে এই পুরোটা মাস জুড়ে আমাদের এইখানে এই যুক্তধারা প্রাঙ্গণে আমরা কিছু কিছু অনুষ্ঠান একদম দৈনিক নয়, কিন্তু মোটামুটি মাস জুড়ে নানাভাবে করবার চেষ্টা করছি। এটা গত 1 ফেব্রুয়ারি থেকেই আমরা শুরু করেছি। আর এর মধ্যে বেশ কয়েকটি অনুষ্ঠান হয়েছে। আজকে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করেছি এটি প্রতি মঙ্গলবার, এই মাসে যে কটা মঙ্গলবার আমরা পাবো সেই মঙ্গলবার গুলোতে সান্ধ্য সংলাপ বলে আমরা একজন বিশিষ্ট মানুষকে, বিশিষ্ট সৃজনশীল মানুষকে আমাদের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি, তার সঙ্গে কথা বলবার একটা সুযোগ আমরা গ্রহণ করবার জন্য। তেমনি করে আজকে আমাদের সান্ধ্য সংলাপের দ্বিতীয় দিন। এই আজকে সান্ধ্য সংলাপে আমরা পাচ্ছি আমাদের দেশে একজন বিশিষ্ট মানুষ, প্রখ্যাত কার্টুনিস্ট আহসান হাবিবকে। বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যাদেরকে খুব জনপ্রিয় কার্টুনিস্ট হিসেবে পেয়েছি এই দেশে, আমাদের খুব ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়ি, তোমরা যেমন স্কুলে পড়ো ওই রকম সময় আমরা তখন পেয়েছি রণবী বলে, রফিকুল নবীকে কার্টুনিস্ট হিসেবে। তখন টোকাই সিরিজ বলে একটা ভীষণ জনপ্রিয় কার্টুন সিরিজ চলতো। আর তারপরে আরো এসছেন অনেকে বিভিন্ন সময়ে, কিন্তু বোধহয় উন্মাদের মতো এইরকম আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই সময়টাতে ভীষণ রকমের জনপ্রিয়, যেটা এখনো আবার মাঝে হয়তো কিছু সময় বিরতি দিয়ে, আমি খুব ইতিহাসটা অতখানি হয়তো জানি না, তারপরে এখন আবার সেটা চলছে। এবং উন্মাদের কি বলবো, অনেক বচন বাণী আমাদের এখনো মুখে মুখে ফিরছে আর কি, আমরা নানান প্রসঙ্গে বলি এইসব। তো আজকে আমরা খুব সৌভাগ্যবশত যিনি এই উন্মাদ পত্রিকার প্রাণ আর কি, তাকে পাচ্ছি এখানে, কার্টুনিস্ট আহসান হাবিবকে। তো আমরা আজকে প্রধানত বাচ্চাদের, শিশুদের এখানে আমন্ত্রণ জানিয়েছি প্রধান অংশ, তাছাড়া বড়রাও আছে, এবং তারা আজকে মোটামুটি মহা উন্মাদনার সঙ্গে এতক্ষণ ধরে উন্মাদের ছবি টবি হিসেবে এঁকেছে, অপেক্ষা করছে তারা কখন আহসান হাবিব আসবেন। তো তিনি এসছেন, আমরা তাকে প্রথমে একটু ডেকে নিই এখানে, আর তারপরে বাচ্চাদের সঙ্গে এবং অন্যান্য পর্ব, তার সঙ্গে কথোপকথন করবেন কবি আব্দুর রব আছেন এখানে, এবং সাবেরা তাবাসসুম এই পুরো ব্যাপারটা পরে পরিচালনা করবেন। আমি প্রথমে অনুরোধ জানাই কার্টুনিস্ট আহসান হাবিবকে এখানে এসে আসন নেওয়ার জন্য। আমরা একটু তাকে আমাদের যুক্তর পক্ষ থেকে একটা ছোট্ট উপহার দিয়ে শুরু করি, আমি তারপরে আসলে মাইক্রোফোন হস্তান্তর করে চলে যাব। আমাদের যুক্ত থেকে আমরা মুক্তিযুদ্ধের সময়ের অভিজ্ঞতা নিয়ে সাধারণ মানুষ, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা লেখেন অথবা বলেন, আমরা ট্রান্সলেট করি। এইভাবে আমরা গত 15 বছর ধরে একটা কাজ চালু রেখেছি, সাধারণ মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনী, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে জনগণের যে অংশগ্রহণ, তাদের যে অভিজ্ঞতা, সেইগুলি সংগ্রহ করা, এবং গত 5 বছর ধরে প্রতি বছর একটি খণ্ড গ্রন্থ আকারে প্রকাশ করা। তো এইটির 5ম খণ্ড গত বছর বেরিয়েছে, আর এই কাজ চলছে এখনো। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে তাকে জনগল্পের যে 5টি খণ্ড আমরা প্রকাশ করেছি সেটা তার হাতে একটু তুলে দিতে চাই আমাদের উপহার হিসেবে। আর
মীনা মাহফুজ আহমদ মীনা আমাদের এই জনগণ প্রতিষ্ঠানের সঙ্গে যারা কাজ করছে তাদেরই একজন। তো আমি এরপরে কবি আব্দুর রবকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে আসন গ্রহণ করবার জন্য, এবং এই মাইক্রোফোনটা এরপরে আমি সাবেরার হাতে তুলে দিচ্ছি, এরপরে কি করে এটা এগোবে সেই পরিচালনার জন্য। অশেষ ধন্যবাদ রানাপা এবং যুক্ত। এই ধন্যবাদ পর্ব আমরা পরেও দেব, কারণ এইরকম একটা স্পেস, এরকম সময় এবং এরকম একটা আন্তরিক আপ্যায়ন, এটা মানে আমার মনে হয় যে যুক্তর পক্ষেই সম্ভব। তো ভাষার মাসে এই ভাষায় ভালোবাসায় যুক্তর এই পর্বে আজকে আমরা পেয়েছি আহসান হাবিবকে, কার্টুনিস্ট। কিন্তু তাকে আমরা জানবো তার সৃষ্টি উন্মাদ সম্পর্কে আমরা জানবো, এবং আমরা যে বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছি এই সময়গুলোতে আসলে উন্মাদ আমাদেরকে, আমাদের বড়দেরকে, আমাদের শিশুদেরকে কেমন করে আসলে জড়িয়ে রেখেছে বা জড়িয়ে রাখতে পারে, একটা সৃজনশীলতার দিকে নিয়ে যেতে পারে, সেই গল্পগুলোই আমরা শুনব। একটু ভারী ভারী হয়ে গেল শিশুদের জন্যে, কিন্তু ওরা যথেষ্ট, যদি বলি ম্যাচিওর। আমরা যেরকম ভাবি যে না ওরা শিশু বাচ্চা আলাপ বলে না, ওরা যথেষ্ট ম্যাচিওর এবং ওরা ভীষণ সপ্রতিভ। তো আজকে আমরা আপনার সঙ্গে আলাপচারিতায় যাব। মূল আলাপচারিতায় থাকছেন কবি এবং সাহিত্য ক্যাফে সম্পাদক আব্দুর রব ভাই, এবং উনি অনুবাদকও। আমি সাবেরা তাবাসসুম, আমি থাকছি, আমরা দুজনে মিলে, এবং শিশুরা থাকছে। ওরা যেটা করেছে হাবিব ভাই, ওরা এই প্রজন্মর অনেকেই কিন্তু উন্মাদের সঙ্গে পরিচিত নয়। এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমরা যদি এটা দেখি, কারণ লাস্ট 20 ইয়ার্স 20 বছরে প্রযুক্তির যে আমরা বলি বিকাশ, হ্যাঁ, সেই বিকাশের ধারাবাহিকতায় শিশুদের যে এখন মনোজগৎটা তৈরি হয়েছে, হ্যাঁ, ওখানে আসলে আমাদের যে যদি বলি বাংলাদেশের প্রথম মানে কমিক্স ম্যাগাজিন, সেটা তো উন্মাদ। এবং উন্মাদের, আমি অবশ্য নিজেকে একটু গর্ব করে বলি আমি উন্মাদের বয়সী, মানে উন্মাদ শুরু হয়েছে 1978 সালে, আমার জন্ম 1978 সালে। তো যাই হোক, তো এই যে একটা 48 বছরের একটা গল্প, অনেকগুলো গল্প, তো অনেকগুলো পর্ব আছে, তো এগুলো আপনার কাছ থেকে জানবো, আর ওদের সাথে আপনার মাধ্যমে উন্মাদকে একটু পরিচয় করিয়ে দেয়া। তো আমি এখন একটুখানি প্রাথমিক আলাপ উন্মাদ সম্পর্কে জানার জন্য আমি রব ভাইকে অনুরোধ করবো আপনার সঙ্গে আলাপচারিতায় যাবেন। ধন্যবাদ। আপনি ওই মাইক্রোফোনটা ওনাকে দিতেন আর ওই পাশে একটা ছোট নিয়ে নেন, তাহলে একবারে আমার মনে হয় যে বলেন আমাদের এখানে প্রায় 3-4 প্রজন্ম আছেন, একেবারে ছোট বাচ্চা একটা প্রজন্ম, আপনাদের যারা দেখছি তারা, আর আমাদের বয়সে একটা প্রজন্ম যাদের প্রায় 60 পার হয়ে গেছে। সো 3-4 প্রজন্ম আমরা এখানে উপস্থিত আছি। এই 4 প্রজন্ম এক হয়ে একজন মানুষকে আমরা ধরবো এবং তার কাছ থেকে আমরা জানবো যে আসলে উনি এই ওভার দি পিরিয়ড কিভাবে ওনার যাত্রাটা হয়েছে বা কিভাবে আসলে বাংলাদেশে তার এই কাজগুলো প্রভাব ফেলেছে সেগুলো সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে জানবো। কিন্তু তার আগে আমি বলতে চাই যে তার পরিচয়, যেটা আপনারা জানেন, 1957 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার মায়ের হাতে ছবি আঁকা দিয়ে তার হাতে খড়ি হয়। এরপরে তিনি আপনার ছবি আঁকতে আঁকতে কার্টুনের দিকে ঝুঁকে যান। বিচিত্রায় তার কার্টুন প্রকাশিত হয়, তখন থেকে সবাই ধরে নিয়েছিলেন যে ইনি একদিন অনেক বড় হবেন। তো বিচিত্রা সেই সময় আর আজকে 48 বছর পরে এই কথা বলতে দ্বিধা নেই যে উনি সত্যিই বড় হয়েছেন, আমাদের দেশটাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে আমরা দেশ অনেকগুলো ভীষণ দেখতে পাচ্ছি, নানা রকম সমস্যার ভিতরে, সেগুলো নিয়ে আমরা পরে আসবো। কিন্তু কয়েকটা বিষয় আমি বলতে চাই, যে যেমন ধরেন যে আপনার উনি কিন্তু আপনারা জানেন এইসব দিনরাত্রি, হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত যে নাটক ছিল এইসব দিনরাত্রি, তার
মতি চরিত্রে উনি অভিনয় করেছেন। আমি আমার বন্ধু মনে হয় যে এরকম, কিন্তু আমরা একটা জিনিস জানি ওনার পারিবারিক একটা আবহাওয়া আছে যেখান থেকে উনি কিন্তু অনেক অনুপ্রেরণা নিয়েছেন। আর একটা পরিবার একটা মানুষকে কিভাবে তৈরি করে সে বিষয়টাও কিন্তু আমরা এখানে জানতে পারছি। আর আমি বেশি কথা বলবো না, আপনাদের আলোচনার ফরম্যাটটা হচ্ছে এরকম যে আপনারা যে কেউ একটু ওনার কাছে যে কোনো বিষয় জানতে পারেন। এখানে রাইট এবং রং বলে কিছু নেই, যেমন আমি একটা রং করলাম, তাই না? তো আমি রং করতেই পারি এবং আপনারাও রং করতে পারেন, হ্যাঁ, বা ভুল করতে পারেন, কিন্তু আপনাদের কাজটা হবে যে আপনারা ওনার কাছে কি জানতে চান বলতে পারেন। আবার আপনাদের বাচ্চারা যদি সরাসরি বলতে না চায়, ওরা যদি আপনাকে বলেন, আপনি তাদের কথাগুলো আপনি কিন্তু ওনাকে বলতে পারেন আর কি। তো এটা হচ্ছে মূল ফরম্যাট এবং এর ফাঁকে ফাঁকে আমরা কিছু কিছু বিষয় জানতে চাই। তো আমরা কি শুরু করবো আপনাদের দিয়ে? মাইক্রোফোনটা আমি নিয়ে আসি। আমার মাইক্রোফোন লাগবে না, কারণ আরেকটা জিনিস আমি মনে করি যে উন্মাদ পত্রিকা শুধু একটা কার্টুনের পত্রিকা না, আমি মনে করি উন্মাদদের যে মানে কার্টুন যে পত্রিকা, এটি একটা ভাষা। কার্টুন কিন্তু একটা ভাষা, শুধু কার্টুন না। আমরা বলি যে ভাষায় মানুষ বোঝে, যে ভাষাটা আসলে মানুষকে আনন্দ দেয়, যে ভাষাটা আসলে আপনার বড় এবং বাচ্চা সবাইকে একটা রিয়েলিটি থেকে কিছুক্ষণ সরায় এক ধরনের আরাম দেয়, জীবনের জন্য একটা রসদ যোগায়। তো এই জন্য আমি মনে করি যে কার্টুন হয়তো আমরা দেখে হাসি, কথা বলি বা ওটা নিয়ে আলোচনা করি, কিন্তু সেটাও কিন্তু ভাষার জন্ম দেয়, অনেকগুলো কথার জন্ম দেয়, তাই না? সুতরাং আমি মনে করি যে কার্টুন শুধু কার্টুন নয়, কার্টুন ভাষা, এবং সেই ভাষা আমাদের বাংলাদেশের যে আজকে ভাষার মাস, সেই ভাষাকে যে কিভাবে সমৃদ্ধ করেছে সেটাই আমরা এই আলোচনার জানবো। তো আমি প্রথম অফার করছি আপনাদেরকে, কে আপনারা প্রথম প্রশ্ন করতে চান? শিশুরা বা মায়েরা? হ্যাঁ, যে কেউ প্লিজ। আগে ভাই বললাম। আচ্ছা, আপনার কাছ থেকে আপনি বলেন, আর তারপরে আপনার যেগুলো শেয়ার করতে ইচ্ছা করে সেগুলো করার উন্মাদের শুরুটা প্রশ্ন এসে গেছে। উন্মাদের শুরুটা এটা হচ্ছে 1978 সালে আমরা কয়েকজন ফ্রেন্ড, মাইক্রোফোন ছাড়া শোনা যাচ্ছে না? একটু আরেকটু ভালো। হ্যালো, এমন করাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? আসলে এটা 1978 সালে আমরা তখন ইন্টারমিডিয়েট পাস করেছি, আমরা কয়েক ফ্রেন্ড আর বেশ কয়েকটা ফ্রেন্ড। আর এই ফ্রেন্ডগুলি যে সবাই যে ছবি আঁকতো তা না, ধরেন 2-3 জন ছবি আঁকতো, আর 2-3 জনের অনেক ফানি আইডিয়া থাকতো। তো আমরা ভাবলাম যে আমরা এমনি আমরা ইয়ে করতাম, যে তখন আপনারা এখানে দেখেন নাই, কারণ আই থিঙ্ক আমি এখানে সবচেয়ে বয়স্ক মানুষ, তাই না? তো যাই হোক, আমরা তখন সাইক্লোস্টাইল নামে একটা মেশিন ছিল, আপনারা এটা পাল্লাই বলতে সাইক্লোস্টাইল। তো আপনারা দেখেছেন সাইক্লোস্টাইল মেশিন, আমার যেমন ফটোস্টাইল মেশিন সেরকম সাইক্লোস্টাইল মেশিন। এই মেশিনে এই মেশিনের জন্য আলাদা একটা কাগজ ছিল, সেই কাগজে ছবি আঁকা যেত কিংবা লেখাও যেত, টাইপ করা যেত। আমরা বলতাম ওইখানে ছবি আঁকতাম, ওইখানে লিখতাম, লিখে একটা ম্যাগাজিনের মতো বানাইতাম, বানাই ওই সাইক্লোস্টাইল মেশিনে একটা প্রিন্ট করতাম অনেকগুলি কপি। এটা একটা ম্যাগাজিন আর কি, মানে বাচ্চাদের একটা ম্যাগাজিন। এটা আরো আগে ধরেন আমরা যখন ম্যাট্রিক পাস করছি কিংবা কলেজে পড়ছি, ওই সময়কার ঘটনা। তখন হঠাৎ করে আমাদের মাথায় আসলে আচ্ছা একটা ম্যাগাজিন করে দেওয়া হয়, আমরা নিজের একটা ম্যাগাজিন করে দিলাম। তো সেই আর কি আমাদের বয়স তো কম, তো আমাদের ফেভারিট ছিল যে আমেরিকান একটা ম্যাগাজিন আছে, ম্যাড ম্যাগাজিন, খুবই বিখ্যাত। 170 ইয়ার্সে, 170 না সরি 70 বছর যখন হওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে, রিসেন্ট এটা বন্ধ হয়ে গেছে। তো ওইটা আমাদের মাথায় ছিল। ঢাকা শহরে তো ম্যাট পাওয়া যেত, নতুন ম্যাটটা ঢাকা শহরে আসতো, কমিক স্টোরিতে তো ওইভাবে আসতো, ম্যাটই আসতো। তো আমরা ওই ম্যাটের ভক্ত ছিলাম। তো তখন সবার মাথায় আসলো আছে ম্যাটটাকে বাংলায় করে উন্মাদ একটা ম্যাগাজিন তৈরি হয়। তো আমরা ওইটাই বললাম। কিন্তু আমি জীবনে একটা বড় ভুল করছি, সেটা আপনাদের কাছে বলি, এর নামটা দিয়ে উন্মাদ নামটার কারণে, উন্মাদ নামের কারণে আমরা কিন্তু কখনো অ্যাড পাইনি। আমাদেরকে কেউ কোনো অ্যাড দেয়নি, বড় বড় কোম্পানি তারা অ্যাড দেয় না, কারণ এই নামের সাথে তারা যুক্ত হতে চায় না। অথচ তারা যদি অ্যাড দিত, মানে প্রচার যেটা হইতো সেটা আমাদের পত্রিকা থেকেই হইতো। মানে আমাদের ম্যাগাজিন, আমরা একটা জরিপ চলাইছি,
আমাদের 50,000 কপি সেল হতো, এবং একটা ম্যাগাজিন ধরেন 5-6 পড়তো, এবার অনেকে ভাড়াও নিত, এটা আমাদের ব্যবস্থা ছিল। তো যাই হোক, সারা জীবন স্টিল নাও এখনো আমরা কোনো অ্যাড পাই না, মানে উন্নত নামের কারণে কেউ বড় কোনো কোম্পানি আমাদেরকে অ্যাড দিতে চায় না, মানে তারা ভাবে যে উন্মাদ এটা তো পাগল ছাগলের ব্যাপার, এখানে অ্যাড দিলে আমার প্রোডাক্টের উন্মাদ হয়ে যায় কিনা। তো আমরা অবশ্য এখনো দু একটা অ্যাড পাই, সেগুলো আমাদের বন্ধু বান্ধবের ফার্মের অ্যাড আর কি। তো এইভাবেই শুরু হয়েছে, এবং আমরা তখন বুঝি নাই, তখন আমরা 3000 কপি ছেপেছিলাম এবং 3000 কপি সেল হয়ে গেল। তো আমরা খুবই উত্তেজিত, বাহ 3000 কপি সেল হয়ে গেছে, তখন ভাবলাম যেটা আবার বের করি। পরে আমরা 6000 ছাপলাম, কিন্তু আশ্চর্য হয়েছে ওই 3000 বিক্রি হলো, 6000 বিক্রি হলো। এটা তখন আমরা বিজনেসটা বুঝলাম আর কি, হুট করে 6000 করলে হবে না, আস্তে আস্তে আগে হবে। তো এইভাবে আগে আগে আমরা আলটিমেটলি 50,000-এ পৌঁছাইলাম। এই আর কি, এটাই হচ্ছে আমাদের শুরু। আমি একটু অন্য জায়গায় আমাদের রাম ভাইয়ের মানে যে ভুল করাটা আর কি, না আপনি ভুল করছেন যে আমি নাটকের অভিনেতা ছিলাম, আসলে অভিনেতা ছিলাম না। এই যে রানা পাশাতে আমার একটু রানা পাওয়ার নামের বানান ভুল করছে, এখানে একটা ভুল হয়েছে, ওটা বলতে চাচ্ছি, যেহেতু ভুল হয়েছে, ভুলে তো সুন্দর একটা কার্ড হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি আমার নামের ব্যাপারে একটু সেন্সিটিভ, কারণ এটার একটা কাহিনী আছে যে কবি হাসান কিন্তু ছিলেন, বিখ্যাত কবি মারা গেছেন। ওনার সাথে আমার একটা কমিক্স ছাপা হয়েছিল শিশু একাডেমি, সেই প্রথম আমি ম্যাট্রিক পাস করেছি না, ক্লাস 10-এ পড়ি। তো উনি আমাকে তারা ফোন করছে যে তুমি বিল নিয়ে যাও। তো আমি তো খুবই আশ্চর্য, 25 টাকার একটা বিল হয়েছে। তো আমি বিল আনতে গেছি, যে দিকে সাদা চুলের এক ভদ্রলোক বসে গেছে, উনি হচ্ছেন, আমি চিন্তা হয় নাই, উনি হচ্ছেন কবি হাসান। আমি উনি মোটামুটি খেপে গেলেন, এই নাম কেন, এই নাম বন্ধ। আচ্ছা, তো আমার খুব প্রেস্টিজ লাগছে যে আমার নাম আমি বন্ধ হয়ে গেল, আমি বুঝতে পারি না উনি কবি হাসান। তো যাই হোক, এই কারণে আমার নিজের নামের প্রতি একটু আবেগ কাজ করে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি এরকম পরিস্থিতি বহুবার সম্মুখীন হয়েছে? হ্যাঁ, বহুবার হয়েছে, এখনো হই। ইভেন স্কুলের হেডমাস্টার, আমাকে এক স্কুলের হেডমাস্টার এসে বলতেছে, স্যার আপনার সেই ছুটি কবিতাটা আমার মুখস্থ। আমি ছুটি কবিতা কবে লিখলাম? বলছে না, ওই যে পাঠ্য বইয়ে আপনার ছুটি কবিতা। তো আমি বললাম যে আপনি একজন হেডমাস্টার, আপনার পাঠ্য বইয়ে যেই কবির কবিতা ছাপা হয় সেখানে কিন্তু লেখা থাকে কবির জন্মসাল মৃত্যুসাল লেখা থাকে না? এটা তো আপনার জানা উচিত, তাই না? তাহলে সে হেডমাস্টার ঠিক মতো করে না, ব্যাপারটা বুঝছেন? এই সমস্যা আমার আছে মাঝে মাঝে, অনেকে আমাকে আমি যেহেতু কবি হাসান হিসেবে ভুল করে সমস্যা ফেস করতে করতে আপনি অনেকখানি মানে সহজভাবে নিতে শিখেছেন। এখন যেটা বললেন যে আপনি সেন্সিটিভ, এই কথা ব্যাখ্যা আপনি কিভাবে দিলেন? সেন্সিটিভ হয়ে গেছে, অভ্যাসগত আমি সেন্সিটিভ হয়ে গেছি। যারা আমার নামে বানান, যেমন কোথাও একটা প্রোগ্রামে আমাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, সেখানে নিশ্চিকার, কারণ কবি হাসান নিশ্চিকারটা লিখতেন, আমি দিনিকারটা লিখি। উনি যথেষ্ট শ্রদ্ধাভাজন মানুষ অবশ্যই। তো আমি এরপর থেকে আমাকে তারা একটা ক্রেস্ট দিচ্ছে, খুবই গর্জিয়াস ক্রেস্ট, কিন্তু দেখি নিশ্চিকার। তাই বলো না, আমি জীবনে বানান ঠিক করে নেব। তো যাও রানা, তো আপনি কিছু মনে করেন না? আমি অ্যাকচুয়ালি আজকে ব্যানার আমাদের এই এলাকায় আজকে ছুটি, তো ব্যানারটা গতকাল তৈরি হয়েছে। না ঠিক আছে, আজকে আমি এটা লাগাতে দিচ্ছিলাম না, এটা লাগিও না, ওনার নামের ব্যানারটা ভুল হয়েছে। এখন সবাই বলে না না, এত সুন্দর ব্যানার ছেড়ে কিভাবে করবো? এর মাঝে বলে দিই, ওদের কৃতিত্ব একটু ঢোল পিটিয়ে দিই। একটু এসো ফারহান এবং সুফি, একটু দাঁড়াও, কাছে এসো। হ্যাঁ, ওরা দুজন মিলে, হ্যাঁ মূলত ফারহান, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ও হচ্ছে জিহান ফারহান আর ও সুফি দানিও, ওরা দুজনে কাজিন। ওরা আর কি এই আইডিয়াটা মূলত ফারহানের, যে হ্যাঁ একটু বলো ফারহান কিভাবে বলো এই ছাতার আইডিয়াটা, রশ্মিকার এবং দীপিকারের আইডিয়াটা কোথায় পেলে? ও নিজেও জানে না আসলে, তো সৃজনশীল মানুষ তো জানে না যে কিভাবে কখন কোনটাকে ইয়ে করে। হ্যাঁ, আর ওরা আপনার জন্য একটা ছোট্ট উপহার, মানে গত রাত থেকে, মানে আপনি আসবেন এটা ওর জানার পর ও এসছে কমলাপুর থেকে ফারহান। তো যার যার ছবিটা একটু নাও, ওরা উন্মাদের জন্যে ছবি এঁকেছে, মানে উন্মা, হ্যাঁ আর অতিথির জন্যে। দুজনে দাঁড়াও, ছবিতে দাঁড়াও।
আমিও দাঁড়িয়ে যাই সুযোগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারহাদ এবং সুফিকে ধন্যবাদ। আমার বলো তো এই যে ছবিটা হ্যাঁ, এদিকে এসো। সিম্বলিক, এটা আমাদের লোগো কেন ভাই? আমাদের একটা সিম্বল তো, এটা কিন্তু একটা গবেষণা আছে। এটা কেন ফেসটা এরকম কেন? তার দাঁত যেটা কেন বেরোয় আছে, তার চশমাটা তুমি খেয়াল করে দেখো, তার চশমার মাঝখানে দাগটা কিন্তু নাই, যে ব্রিজটা থাকে ব্রিজটা কিন্তু নাই, তাই না? এটা কারণ আছে। এটা আসলে এটা কিন্তু তার চশমা না, এটা তার মানে ম্যাগনিফাইং গ্লাস, মানে সে বেশি দেখে। বুঝছো, সে বেশি দেখে, অবজারভেশন বেশি দেখে। আর তার দাঁত যেটা দেখো, তার দাঁত যেটা হচ্ছে খরগোশের দাঁত, তাই তো? খরগোশ হচ্ছে এমন একটা প্রাণী যে সবসময় কামড়ায়, আর সে যদি না কামড়ায় তাহলে তার দাঁতগুলো দ্রুত বড় হয়ে যাবে। বুঝছো, তাকে বাঁচতে হলে সবসময় সে তাকে কামড়াইতে হয়। আমরা কিন্তু সবাইকে খোঁজাই, সমাজে যত অসঙ্গতি আছে ওগুলো আমরা কামড় দেওয়ার চেষ্টা করি। সেটা এটা একটা সিম্বল আর কি, এটা ব্যাখ্যাটা হচ্ছে এইটা। হঠাৎ করে একটা হঠাৎ করে ধরো এরকম একটা চশমা যেটা দাঁত, এটা কেন, এই ব্যাখ্যাটা অনেকে জানতে চায়। তোমরা যেহেতু আসছো তোমাদের কিন্তু বললাম একটা ব্যাখ্যাটা। আমার একটা প্রশ্ন আছে, উন্মাদ চরিত্রটা কিভাবে তৈরি হলো, আর কোন তারিখ আর কখন তৈরি করা হলো, আর কিভাবে উন্মাদ চরিত্রের আইডিয়াটা শুনেছি কিন্তু কিভাবে তৈরি করেন? ওইটা বললাম, আমরা কয়েক ইন্টারনেট পাস করেছি, তারপরে আমরা তো চিন্তা করলাম একটা ক্যারেক্টার লাগে, যে কোনো কিছুর একটা ক্যারেক্টার দরকার, যে প্রতিনিধিত্ব করবে, বুঝছো না? তো আমরা এই ক্যারেক্টারটা তৈরি করবো। ওকে, যেমন রণবীর টোকাই, তার ক্যারেক্টার, প্রত্যেকের একটা ক্যারেক্টার থাকে। তুমি যখন ছবি আঁকো, তুমি যখন কমিক্স আঁকবা, তো তোমাকে একটা ক্যারেক্টার তৈরি করতে হবে, আমার নিজস্ব ক্যারেক্টার। যেমন সুপারম্যান একটা ক্যারেক্টার, ব্যাটম্যান একটা ক্যারেক্টার, বুঝেছো? ওরকম কোনো প্ল্যান রয়েছে না, ওরকম কোনো সৃজনশীলতার যাত্রা শুরু হয় একেবারেই কোথায় আমি পৌঁছবো সেটা না জেনে শুরু হয়, কিন্তু করতে করতে একসময় আমরা পৌঁছে যাই। এই যে আনপ্রেডিক্টেবিলিটি সৃজনশীলতায় থাকে, সেটাই মনে হয় সৃজনশীলতা সুন্দর, এবং যে কোনো শিল্প, যে কোনো কবিতা তার সৌন্দর্য যে সেটা সত্যি যেন ঈশ্বরের কাছ থেকে আসলো। তো আমরা মনে হয় যে ফারহানের এই কথা থেকে আমরা একটা ভালো জায়গা। আচ্ছা, এইখানে আমি একটুখানি মনোযোগ দিতে চাই আমাদের শিশুদের দিকে। ওরা যারা এঁকেছে, আপনার জন্য একটা প্রস্তুতি নিয়েছে, ওদের আঁকার ছবি এবং ওরা কোন চরিত্র এঁকেছে, এবং আমাদের একটা ইয়ে ছিল যে ওরা যে চরিত্র ওদের প্রিয়, ওরা তো অ্যানিমেশন এগুলো বেশি দেখে, ওখান থেকে ওদের প্রিয় চরিত্র, কিন্তু সেখানে এই যে বিশেষত্ব গোল গোল চশমা আর দাঁত, হ্যাঁ, এটা মিশিয়ে ওরা একটু এটাকে একটা অন্য চরিত্র করতে পারে কিনা। এবং ওরা তো ভীষণ সপ্রতিভ, স্মার্ট, ওরা মানে চমৎকার করে এঁকেছে। এখন ওদেরকে একটু আমি নামগুলো একটু ডাকি, ওদের আঁকা ছবিগুলো আছে, আপনার সঙ্গে একটু আসুন, আপনাকে যদি ওরা কিছু বলতে চায় একটু বলুন। আচ্ছা, এটা করে তারপরে আবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। কি মজা করে দেবো? এই ছবিটি এঁকেছে পৃথু। কোথায় পৃথু? এই তো কোথায় পৃথু? শোনা, দেখি দেখি দেখি, সবাই বসে এঁকেছে আপনার জন্য। বৃষ্টি আসো। জি জি, পৃথু, দেখি পৃথু। আসলে আমি পৃথিবী চলতেছে কিন্তু দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে আইডিয়া আর একটা হচ্ছে স্টাইল। ড্রয়িং না, আইডিয়া এন্ড স্টাইল। মানে আমাদের যেমন ধরেন মালয়েশিয়াতে একটা আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে লাট, লাট।
সে হচ্ছে তার ড্রয়িং দেখলে আপনার মনে হবে যে বাচ্চা ওর মধ্যে পৃথিবী আসছে, কিন্তু ব্যাপারটা তা না, সে ইচ্ছা করে ওরকম হয়। কাজে বাচ্চাদের ধরে মেবি আমি যদি একটা অ্যানালাইসিস করি স্টাইল খুঁজে পাওয়া যাবে, ওই স্টাইলটা বাই করতে হবে। এখন ছোট যদি আরেকটু বড় হবে তার ড্রয়িংয়ে তখন একটা স্টাইল ফাইন্ড আউট করতে হবে, এবং সেটাই কাজে লাগে। কাজে আমরা অনেকে পারো না স্যার আমি তো ছবি আঁকতে পারি না, ছবি কিন্তু আমরা সবাই আঁকতে পারি। আমার একটা রিসার্চে দেখা গেছে যে আমরা যে ক্ষীয় লিখি না, ক্ষমার ক্ষীয় এটা আঁকতে যে পরিশ্রমটা হয় তার থেকে কম পরিশ্রম হয় একটা মানুষের কথা আঁকতে। বুঝছেন তো? আমরা ছবি আঁকি, যারা লিখতেছি তারা ছবি আঁকতেছি। কাজে এখন এটাকে আপনাকে প্র্যাকটিস করে বের করে আনতে হবে আপনি কোন লেভেলে যাবেন। আপনি কমিক্স রাখবেন নাকি গ্রাফিক নভেল রাখবেন নাকি কার্টুন রাখবেন, এটাই আর কি হবে। কাজে পৃথুকে আসলে বাচ্চাদেরকে সবসময় শুধু যে পড়াশোনার মধ্যে রাখতে হবে তা না, তাদেরকে ছবি আঁকতে হবে, তারা কবিতা বলবে, গল্প করবে, একটা কিছু করবে, তাহলে ব্রেনের এক্সারসাইজ হবে। তাকে সবসময় আপনার কাগজ কলমে একটা রং বেছে দিয়ে রাখবেন, সে দেখবেন একটা ভালো কিছু হবে। এরপরে নুজায়রা ওই যে নুজায়রা মামুনির কোলে ওই গেছে। ওর বয়স কত আপা? 1.5 বছর। ওকে ওর হাতে সবসময় কিছু কাগজ কলম দিয়ে রাখবেন, দেখবেন ওই ছেলেটাও কিন্তু একটা আর্ট, কিভাবে সে শিখতেছে এটাও একটা শেখার জিনিস। কাজে আমরা চাই যে আমাদের মায়েরা বাচ্চাদেরকে এইভাবে বড় করবেন, আমরাও কিন্তু এইভাবে বড় হয়েছি। এবার বুঝেছি মিফতাহুল আসেন। মিফতাহুল তো আসলে ভালো আছে। তুমি এটা কি আসছো বলো, এটা কি এটা কে তোমার ফ্রেন্ড? এটা আরেকটা ফ্রেন্ড, এইটার বডিটা এখন এইটা ভুলে গেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই বন্ধুটা একটু পিছনে ছিল, এই জন্য একটা নেই। এই ছবিটি এঁকেছে গল্প চলে আসে সামনে ছিল গল্প চলে আসেন গল্প এই যে সবার আছে এই গল্প এদিকে কালি বরকালি সুন্দর ছবি। ওদের চশমার যে গোলটা গোল চশমা ওদের মতো করে ওদের একটা ক্যারেক্টারের মধ্যে ওরকম করে। এরপর আছে লোহিতা চলে আসেন মা। লোহিতা বলে কাকে গেছেন মা? এটা কি অনেক সুন্দর। এটা কি না ঠিক আছে খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ আরো বেশি বেশি ছবি আসবে। এইটা লিখেছে পারিজা চলে আস। বাহ, বাড়িতে কোন ক্লাসে পড়ো? ও বাহ, ও ক্লাস 4 হেডমাস্টারের জুতো চোখ জানো। আমরা ছোটবেলায় খাবাইতাম আর কি, যারা ক্লাস 4 পড়ে নতুন ক্লাস 4 হেডমাস্টারের জুতো চোখ। তোমরা এটা শুনছো? এই জেনারেশন শুনেই নেই। অনেক সুন্দর, অনেক সুন্দর ছবি, খুব সুন্দর। এটা কি বিরাট রোবট নাকি? আলাদা আলাদা ক্যারেক্টার, সবগুলো আলাদা আলাদা ক্যারেক্টার। গুড, ভেরি গুড। ওই সিম্বলটাকে ওই ইম্প্রোভাইজ করে দিয়েছে। চশমাটা লাগছে কিন্তু বিড়ালের ভিতরে দিয়ে দিয়েছে ক্যারেক্টারটা বিড়াল। ওই তো সবাই ওদের ক্যারেক্টারের মধ্যে, যেমন ক্যান্ডির মধ্যে তোমাদের চশমা। আচ্ছা নুসাইবা এই যে চলে এসেছে, আসেন ক্যান্ডি কি চকলেট খাওয়া নাকি খুব বেশি বেশি?
সুন্দর হয়েছে, ভেরি গুড। আকাশে আবার ইয়েও আছে, মেঘও আছে, পাখি উঠতেছে, নিচে ঘাস, নাকি ধান ক্ষেত, নাকি একটা সুন্দর একটা ছবি। এরপর আছে দিরুক্ত। বলেন ও স্প্রাঙ্কি, এটা কি মানে ইয়ে মাঙ্গা নাকি? ও গেম ক্যারেক্টার, আচ্ছা। না এটা এটা তার নিজস্ব, তার নিজস্ব ক্যারেক্টার, অনেক সুন্দর। কিন্তু স্প্রাঙ্কি রিফ্লেকশন দিয়েছে উম্মাদের। হ্যাঁ, উম্মাদের রিফ্লেকশন আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে ফারহান। জিহান ফারহান, আমাদের জন্য একটু হাততালি দেই। বলো দূরবীনের থেকে চশমা বেশি পাওয়ারফুল নাকি? আচ্ছা, এরপর আসবে জাইন। চলে আসে এই এদিকে দাও, আমার পাশে দাও। খুব সুন্দর। কি আছে এটা তুমি? খুবই সুন্দর। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি তো ধরো বাইরের ছবি আঁকতেছো, খুব সুন্দর, কিন্তু নিজের দেশের ব্যাপার আঁকতে বুঝতে পারছো? নিজের ক্যারেক্টার, তুমি তোমার আম্মুকে আঁকলা কিংবা আব্বুকে আঁকলা কিংবা তোমার নিজের সারাটাই আঁকলা, সমস্যা তো নেই। তোমার নিজস্ব একটা ক্যারেক্টার থাকতে হবে, এগুলো আঁকো, কিন্তু পাশাপাশি তোমার নিজের ক্যারেক্টার থাকতে হবে। থ্যাংক ইউ। চলো আমি একটা ঘটনা বলি। আমি একটা ঘটনা বলি। আমাদের বিয়েতে মাঙ্গার, এখন কিন্তু সবাই খুব মাঙ্গার পড়ে। এখন ওই মাঙ্গার একটা ক্লাব আছে আপনাদের এখানে, সেখানে বিশাল একটা ক্লাব আছে, খুবই পাওয়ারফুল ক্লাব। তারা একটা ড্রিঙ্ক গ্যালারিতে মাঙ্গার বিভিন্ন বিখ্যাত সব ক্যারেক্টারগুলির ছবি এঁকে তারা প্রদর্শনী করছে। তো ওইখানে আমি বিশেষ অতিথি, আর প্রধান অতিথি হচ্ছে জাপানের অ্যাম্বাসেডার, বুঝতে পারছেন? তো আমরা দেখি সুন্দর ছবি। হঠাৎ করে জাপানের অ্যাম্বাসেডার আমাকে বলতেছে, আচ্ছা তোমরা এখানে আসছো, তোমাদের নিজস্ব চরিত্র নেই? সে কিন্তু খুশি হয় না, বুঝছেন? জাপানের অ্যাম্বাসেডর কি বললেন? আমাকে বলছে যে তোমাদের নিজস্ব চরিত্র নাই, তোমরা এখানে কেন আছো? তখন আমি বলছি যে না না, আসলে এরা তো ফ্যান ক্লাব, তো তাদের ক্যারেক্টার ভালো লাগে, তারা নিজের ক্যারেক্টার আছে। এই জন্যই বলতেছি তোমার নিজস্ব একটা ক্যারেক্টার থাকতে হবে, যেটা আমার ক্যারেক্টার। যেমন আমি টোকাই, আমাদের জন্য এরকম অনেক কিছু আছে, আমাদের নিজস্ব অনেক ক্যারেক্টার আছে, ওইটাও থাকবে। বিদেশি যেটা তোমার ভালো লাগে তুমি আঁকবা, কিন্তু পাশাপাশি তোমার দেশের একটা নিজস্ব ক্যারেক্টার থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। মার্জিয়া চলে আসেন মা। ও এটা বানাইছো, বাহ। না বলতে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বাহ, এটা কি মানে দারুণ। জাপানের মাঙ্গা পড়েছে তো অনেক ক্যারেক্টার, যেমন সবচেয়ে স্ট্রং ক্যারেক্টার আর তারপর ডেথ নোটে লাইট লাগাবি চুল। না তুমি আমি কি বলছি বলো তো? হ্যাঁ এগুলো আঁকবা, তোমার যেটা ফেভারিট তুমি আঁকবা, কিন্তু তোমার নিজের দেশের একটা ক্যারেক্টার তোমার থাকতে হবে। আমাকে বলতে নিজের মানে ফেভারিট ক্যারেক্টার আঁকার জন্য। সেটা ঠিক আছে, ফাইন, ফেভারিট ক্যারেক্টার আঁকতেই পারো, কিন্তু তোমার নিজস্ব, ধরো তুমি একটা তোমার নিজস্ব একটা ক্যারেক্টার থাকতে হবে। আমার নিজস্ব একটা ক্যারেক্টার, যেমন ঢাকা কমিক্স থেকে একটা কমিক্স আছে, তার নাম হচ্ছে লুকি ম্যান, বুঝছো? সে লুকি পরে ঘুরে, সে ঢাকার ক্যারেক্টার, আমি সে লুকি পরে অনেক কিছু করে, সুপারম্যানের মতো। রুস্তম পালোয়ান আছে, রুস্তম পালোয়ান এই কমিক্সটা আছে। আচ্ছা আমি বলবো কিভাবে হাউ টু ড্র কমিক্স, কিভাবে আগে ধরো সেটা আমি একে দেখাবো। হ্যাঁ ঠিক আছে। এটা কি বোঝাচ্ছ তুমি? এটা হলো যেমন বলছেন একটা
আলাদা ক্যারেক্টার আলাদা তাকে তুমি উন্মাদের ফ্লেভার দিয়েছো। সুন্দর ভেরি গুড সবাইকে ধন্যবাদ সুন্দর সবাই ভালো ওরা একটু অপেক্ষা করছে আপনার কাছ থেকে একটু জানার। আমরা কি হোয়াইট বোর্ডটার সাহায্য নিতে পারি? হ্যাঁ হোয়াইট বোর্ড ড্রপ ভাই তাহলে আপনি আরেকটু বিশ্রাম পাচ্ছেন। আমরা হ্যাঁ সজীব ভাই এখন তোমরা একটু পুরো আমরা একটু জেনে নিই কেমন? এই দেখো মা কি করে ছবি উঠতো দাঁড়িয়ে আচ্ছা এবার আচ্ছা বসে পড়েন এখন আমরা মজার জিনিস শিখবো। নিচে বসবে ওরা? হ্যাঁ বাচ্চারা তাহলে আচ্ছা আচ্ছা চলে আসি দেখি বাচ্চারা নিচে কেমন করে একটু বাচ্চারা নিচে হ্যাঁ এভরিওয়ান এই যে বসে পড়েন এটা কিন্তু এটা বাচ্চাদের জন্য এটা বড়দের জন্য বাচ্চারা শিখবে আর আসলে কি আমরা যখন আমি যদি ছবি আঁকি আমি যে কবিতা লিখি আমি যে গল্প লিখি তাই করি না কেন আমার অবজারভেশন আগে অবজারভেশন বাড়াইতে হবে আমি একটু বেশি দেখি সবকিছু আমি বেশি জানার চেষ্টা করি যেমন এই ছবিটা আমি যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে 28,000 বছর আগে 28,000 বছর আগে পেরুতে একটা গুহায় এই ছবিটা পাওয়া গেছে এই ছবিটা দেখে তোমরা কে কি বুঝতেছো বলো এটা কিন্তু খুব বিশাল একটা ছবি বুঝে আছে আপনারা বড়রা এটা কি প্রাণী তো সেই সময় আমরা জানি না উল্টো ছিল না কিছু একটা প্রাণী ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি যে প্রাণী হোক তার উপর একটা নামের বসে আছে এটার মধ্যে আর কিছু আছে এটা থেকে আর কিছু বাচ্চারা কিছু বুঝতেছো বড়রা কিছু বুঝতেছো এই যে শিশুরা ওদিকে মনোযোগ হ্যাঁ একটু এটা খুবই মানে বাচ্চাদের মতো করে আঁকা সেই মানুষ আপনারা বড়রা কিছু বুঝতেছো এটা কিন্তু অবজারভেশন টেস্ট এটা কি নাসিরউদ্দিন হুজ্জার সেই বিখ্যাত গাধার ছবি নাকি? যে কোনো গাধাই হইতে পারে। আচ্ছা আচ্ছা এই ছবিটার বিশেষত্ব হচ্ছে সেই সময় মানুষ জানতো না যে দুই দিকে পা দিলে ব্যালেন্স হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দুটো পায়ে একই তারা সবসময় দুটো একটা পা দিল এবং তারা ব্যালেন্স ব্যাপারটা বুঝতো না। আরো 10,000 বছর লাগছে ব্যালেন্স ব্যাপারটা বুঝতে। আরো 10,000 বছর পরে তখন ড্রয়িংটা আসছে এরকম আর কি যে না দুদিকে পা দিচ্ছে। তো তার মানে অবজারভেশনটা বুঝছো তো? এটা হচ্ছে অবজারভেশন। যেমন আরো কিছু অবজারভেশন আছে মানে আমাদেরকে অবজারভেশন বুঝছো তো? আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াইতে হবে। আমি দেখার ক্ষমতা আমি যদি তোমাকে বলি যে তুমি একটা টিভি আঁকো তো তুমি তো টিভি দেখছো তুমি তো টিভিও আঁকলা কিন্তু দেখা যাচ্ছে যে মাইক্রোওয়েভের মতো লাগছে কিন্তু জিনিসটা আঁকতে হবে জিনিসটা আমি বাসায় গিয়ে আঁকবো এইটা মাথায় রেখে একটা জিনিস দেখতে হবে জিনিস অবজারভেশন। যেমন ধরো ঢাকা শহরে যখন বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে ট্রাফিক জ্যাম লেগে যায় তাই না? দেখি এটা বড় এটা কেন লাগে? বৃষ্টি হওয়া মাত্র ট্রাফিক জ্যাম হয় জলাবদ্ধতা আর কিছু বলেন বড়রা বলেন দেখতে অসুবিধা হয় চালকদের দেখতে অসুবিধা হয় সেজন্য মানে ধীর গতি হয়ে যায় রাস্তা স্লিপি হয়ে যায় আমার মনে হয় সবার রোডটা স্লিপি হয়ে যায় এটা না রোডটা রোড যখন বৃষ্টি পানি পড়ে তখন পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় আমাদের বেশিরভাগ যানবাহন থাকে রিক্সা এবং যেগুলোতে আসলে পানি থেকে বাঁচানো বৃষ্টি থেকে বাঁচানো মানে হয়ে থাকে না এই কারণে হয়তো অনেকে দাঁড়িয়ে যায় তার কারণে আসল কারণ এটা না আসল কারণটা খুবই ফানি এটা একটা রিসার্চের ব্যাপার আসল কারণটা হচ্ছে ট্রাফিক পুলিশ তো দৌড় ছাতি আনতে বুঝতে পারছো সে তো বুঝে যাবে সে এসে খালায় ছাতি আনতে দৌড় দেয় ছাতি নিয়ে আসতে আসতে দেখা যায় সব সো দিস ইজ অবজারভেশন মানে আপনাকে আরো বিচক্ষণ হইতে হবে আমি একটা জিনিস দেখবো আমি আরো শার্প নিতে হবে যেমন ঢাকা শহরে যে আপনারা মেয়েরা এখানে আছেন আপনারা কি হাইজ্যাক হয়েছেন তাহলে আপনার সৌভাগ্য কিন্তু ঢাকা শহরে যখন হাইজ্যাক হয় তখন হিন্দু মেয়েরা বেশি হাইজ্যাক হয় ঠিক আছে
গহনা পরে বেশি, গহনা পরে বেশি। গলায় মুসলমানও পরে, ম্যারিড বোঝা যায় এই জন্য। না হিন্দু মেয়েরা খাঁটি গহনা পরে, ওদের ধর্মীয় একটা কারণ আছে। আর ভাই জায়গায় ইনফরমেশন জানে যে হিন্দু মেয়েরা গয়না চুরি করলে সমস্যা নাই, এটা খাঁটি। যেমন আমার অফিসে 119 নম্বর রোডে ছিল, বুঝছেন? তো ওইখানে আমার এক মুসলিম মেয়ে, সে ইমিটেশন করে বেরোছে, চিন্তা গেছে, পরবর্তী চিন্তা করে আসলে তারা বুঝি গেছে। আচ্ছা শোনো, এখন আমরা ড্রয়িংয়ে যাই না বাবু, এই যে তোমাকে শিখতে হবে। ওকে, আমরা এখানে একটা রুল আছে, আমরা যখন কার্টুন আঁকি তখন আমরা করি কি, এটা তুমি মাথায় রাখো। এই দেখো, এই দেখো ওদিকে সবাই তাকাও। আমরা যখন কার্টুন আঁকি তখন ফ্রেমটা থাকে ছোট্ট একটা ফ্রেম, তাই না? এর দুইটা ক্যারেক্টার থাকে, এর দুইটা ক্যারেক্টার থাকে, তারা কথা বলতেছে, এগুলিকে কি বলে? এগুলিকে বাবল বলে, বাবল স্পিচ। তাই না? তুমি একটা ঘটনাকে দুইটা ক্যারেক্টার দিয়ে তারা কথা বলছে, এটাই কার্টুন, ঠিক আছে? তোমাকে আসলে কি স্টেপ বাই স্টেপ যেতে হবে, বুঝছো? তুমি যদি হঠাৎ জাম্প করে অ্যানিমেশন শুরু করে দাও তাহলে তুমি পারবে না, তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। সবকিছুরই একটা ধারাবাহিকতা আছে। তুমি প্রথমে একবার কার্টুন দুইটা ক্যারেক্টার কথা বলতেছে, তারা কিভাবে কথা বলছে? তারা বাবল দিয়ে কথা বলছে। বাবল হচ্ছে এরকম পাঁচ ধরনের বাবল আছে। এগুলি কিন্তু ভুল করলে তুমি ভালো কার্টুনের সাথে পারবে না, কমিক্স কার্টুনের সাথে পারবে না। এরকম 5 ধরনের বাবল আছে। এটা হচ্ছে জেনারেল বাবল, আমরা সবসময় এইভাবে কথা বলি। আর এটা হচ্ছে আমরা যখন ভাবি, জানো না? আর এটা কি জানো? তাই বলে ডট কি, ডট বাবল, ডটের বাবল হচ্ছে ফিস করে কথা বলতে। কমিক্সে কিন্তু বাবলই অর্ধেক কথা বলে দেয়। আর কেউ যদি সব করে চিৎকার করছে, এই উফ, তখন এইভাবে। আর যখন ফোনে কথা বলতেছে কিংবা রোবট কথা বলতেছে তখন কি হবে? তখন এরকম জিগজ্যাগ। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ন্যারেশন বক্স। অনেক সময় একটু বর্ণনা দিতে হয় না? আরেকটাও ছিল, এই যে যেরকম যখন ইমোশন নিয়ে করি তখন স্পাইকি হতে পারে, কিন্তু বেসিক জিনিস হচ্ছে এই ব্যাপার। তুমি আবার ব্রেক করো, বেসিক শোনো। হ্যাঁ, বেসিক তুমি এটা হচ্ছে বেসিক একাডেমিক ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে রুল, এটা তুমি জানলা। এখন তুমি ভাগো, তুমি মনে করলে না আমি বাবারটা এরকম আছে তো আমি এরকম দেবো, তুমি এরকম দাও, সমস্যা না, কিন্তু ব্যাখ্যা দিতে হবে কেন এরকম দিচ্ছে, বুঝছো? বুঝতে পারছি? এটা নিয়ে আমি এভাবে আসি, কিন্তু কেন আমি এভাবে আসি? তবে একজন আর্টিস্ট, সেভাবে আসছে, সে ব্যাখ্যা দিচ্ছে যেটা আমি নিজের সাথে নিজের কথা বলছি। ফাইন, তাহলে তো হতেই পারে। কাজে কমিক্সে বাবল, এই যে বাবলগুলি, ন্যারেশন বক্স, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এটা তোমাকে জানতে হবে। আচ্ছা ওকে, আমরা এখন গেলাম, ধরো তোমার ছোট্ট স্টোরি, সেটাকে তুমি দুইটা ক্যারেক্টার দিয়ে বললো দিস ইজ কার্টুন। এখন তোমার মনে হলো যে না আমার স্টোরিটা আরও কয়েকটা প্যানেল লাগছে, একটা প্যানেল হচ্ছে না, তখন তুমি সেটাকে না এইভাবে তিনটা প্যানেল, তখন এটার নাম হয় কি? তখন এটা হচ্ছে কার্টুন স্ট্রিপ অথবা কমিক স্ট্রিপ, মানে তিনটা প্যানেলে তুমি কথা বলবে। বুঝতে পারবে? তাহলে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন ধরো, শোনো, আমি ইউনিভার্সিটিতে পড়াই, বুঝছো তো? এটা আমি তোমাদের যেটা শেখাচ্ছি এটা হচ্ছে একদম একাডেমিক জিনিস। আর ফাইন আর্ট হচ্ছে নট রিলেটেড টু সায়েন্স। ফাইন আর্টটা কেউ প্রশ্ন করবে না, তুমি যেটা এখন তুমি কাকের থেকে আঁকলো ওইটা আর্ট, বুঝতে পারলে? কিন্তু যদি তুমি যখন সায়েন্সের একটা সূত্র আবিষ্কার করবে, যখন আইনস্টাইন যখন E2 আবিষ্কার করছে তখন তাকে 100 জন বিজ্ঞানী মুখোমুখি হতে দিয়েছে, তারা যখন বলছে হ্যাঁ ইটস ওকে, তখন এটা ওকে। কিন্তু আর্টের ক্ষেত্রে কিন্তু তা না, আমি তোমাকে রুলসটা জানাচ্ছি, কিন্তু তুমি যদি বলো যে না আমি রুলস পাই না, আমি আমার মতো রাখবো, সমস্যা নেই, ওকে? কিন্তু একাডেমিক ব্যাপারটা জানতে হবে, ওকে? আচ্ছা, যেটা আমি কমিক্স স্ট্রিপ যেটা বললাম সেটা হচ্ছে, সেটা একটা মজার ব্যাপার আছে। যেমন ধরো এটা একটা রুল আছে, তিনটা ফ্রেম না, ওই যে প্রথম অর্থ ছাপে না অসার ভাই, ওইটাও কমিক্স স্ট্রিপ, তিনটা ফ্রেম থাকে, আমার তিনটা ফ্রেম থাকে। এটা এখানে দেখো দুইটা ক্যারেক্টার, ঠিক আছে, তারা কথা বলছে, দুইটা ক্যারেক্টার কথা বলতেছে, একজনের স্ট্রাইপ শার্ট আর একজনের ডট ডট শার্ট,
ঠিক আছে? হ্যাঁ, পিছনে পিছনে একটা জানালা, বুঝছো? পিছনে একটা জানালা, জানালার ভিতরে একটা সূর্য দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ফর্মুলা, আমি তোমাদের ফর্মুলা শিখাচ্ছি, নাম বলতে পারো কিন্তু ফর্মুলা তোমার জানতে হবে। এটা হচ্ছে ইনডোর, এটা একটা ইনডোর। এখন এটাকে আমি আউটডোরে নিয়ে যাবো। আউটডোরটা কি? ছবি আঁকা কিন্তু আসলে কৌশলের ব্যাপার, বুঝছো? আমাকে র্যান্ডম আঁকতে হবে তা না, কিন্তু আমাকে বুদ্ধি করে আঁকতে হবে, তাই তো বেশি আঁকতে হবে না। এখন দেখো, এটা হচ্ছে আউটডোর, ওই ঘটনাটাই এই ক্যারেক্টার দুটো ভিতরে আছে। এই যে সূর্যটা ধরো, এই জানলাটা এইটা এখন হচ্ছে বাইরে চলে গেছে, বাইরের থেকে দেখা যাচ্ছে, বুঝছো? আমি এখানেও ডায়লগ দেবো, এখানেও তারা কথা বলতেছে, এখানেও তারা কথা বলতেছিল, এখানেও তারা কথা বলতেছিল, বুঝছো? তারপরে কি এটা ইনডোর, আউটডোর, আবার আউট ইনডোর, আবার ভিতরে ঢুকলো, ওটাকে বলে ইনডোর ফ্লিপ, মানে এবার ঘুরাইছে। ঘুরানোটা কি? যেমন এই লোকটা, এই লোকটা ও আমার সামনে চলে আসছে, ঠিক আছে? আর এই লোকটা ওর পিছনে চলে গেছে। মানে আমি কিন্তু সিনেমা কি হয়, নাটকে ক্যামেরা ঘোরায় না, বদলা যায়, তাই না? জানতে তোমার এক ঘন্টা লাগবে, এটা চেঞ্জ করে দিচ্ছে। আমি এখানে সেই এই জিনিসটি আছে, কিন্তু এটা জানলা না, এখন এটা জানলা না, আমার এটা দিচ্ছে একটা পেন্টিং, একটা পেন্টিং আছে, বুঝছো? এটা এখন ছবিটাকে জিনিসটা করা হয় এইভাবে, ছবিটা আরো ইজি হয়। ধর আমি তার মানে ধরো এটা জানলাম, এটাও জানলাম, কিন্তু এটা পেন্টিং, ঠিক আছে? একই জিনিস। আমি এখানে এখানে এটা ঘরের ভিতরে, এটা ঘরের বাইরে, এটা আবার ঘরের ভিতরে, মানে ছবিগুলো কিন্তু একই, বুঝছো? যেমন ধরো এখানে একটা জিনিস আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে যে ঘরের একটা কর্নার থাকে, এরকম একটা কর্নার থাকে, এরকম একটা কর্নার, তাই না? তার মানে এটা এখানে কর্নার, এখানে এটা এই কর্নারটা ছিল, এটা বুঝে ফেলছি। আবার এখানে এই কর্নারটা ছিল এইদিকে, বুঝা গেছে? বুঝতে পারছো? যাই হোক, এটা হচ্ছে একটা কার্টুন স্ট্রিপ, অথবা এটা কি বলে কমিক স্ট্রিপ। আমি তোমার মনে হলো যে না, আমার যে গল্পটা এটা তো এই তিনটা প্যানেল হবে না, আমার এটা আরো বড় করতে হবে। তখন আমি কি করবো? তখন ফ্রেমটাকে আরো বড় করতে হবে, এই যে এরকম। এই দেখো, তখন এটাকে বলে কমিক্স, 6 প্যানেল নাম আছে, 6 প্যানেল বেসিক। এটা বলে আরেকটা নাম আছে, এটাকে বলে আইনস্টাইন ড্রেস কোড। আইনস্টাইন সবসময় সারা জীবন কালো কোট, কালো প্যান্ট আর সাদা শার্ট, কেন বলছে? কারণ আমরা পোশাক নিয়ে হচ্ছে বাছাবাছি করি না, সময় নষ্ট হয়, সময় নষ্ট করতে পারি না, কারণ তার ব্রেনে সবসময় চিন্তা ভাবনা চলে, সময় নষ্ট করতে আসছে। এটা এই জিনিসটা আমরা ইন্টারেস্টিং ব্যাপারটা এটা করতে আসছে, জানো? এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা কিন্তু ধরতে পারবে না। আমি একটা ক্যারেক্টার রাখি, হ্যাঁ, বাথরুমের মধ্যে একটা ব্যাপার। তাহলে এই লোকটা একটা বডি বিল্ডার, তাই না? এই লোকটা একটা বডি বিল্ডার, ওরে বাবা, কতগুলো প্যাক? 6 প্যাক। ও 6 প্যাক, ও মাই 6 প্যাক মানে কি? মানুষ যখন এক্সারসাইজ করে, শোনো, জিম করে, তখন তার বডি যখন পারফেক্ট ফর্মে যায়, তখন 6 প্যাক তৈরি হয়। সো এখান থেকে ওটা আসছে 6 প্যানেল বেসিক। এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে পারফেক্ট ফ্রেমিং, বুঝছো? কমিক্সের পারফেক্ট ফ্রেমিং হচ্ছে 6 প্যানেল বেসিক। মনে থাকবে? বলো 6 প্যানেল বেসিক। 6 প্যানেল বেসিক, ঠিক আছে? এটা হচ্ছে 6 প্যানেল। এখন তোমার ধরো তুমি এটা নিয়ে প্রথমে আঁকবা, বুঝছো? এই যে তুমি তো কমিক্স সম্পর্কে জানতে চাইছো, তাই না? হ্যাঁ, মার্জিয়া। তুমি কি নাম তোমার? মার্জিয়া। মার্জিয়া? হ্যাঁ। আমার মনে হচ্ছে মার্জিয়া ভালো কমিক্স আর্টিস্ট হবে, সে সিরিয়াস আছে। অনেক ভালো গল্প লিখে। ভেরি গুড। গল্প তো দরকার, আগে গল্প দরকার, তারপরে কমিক্স। আচ্ছা, এখন ধরো এটা আঁকলা, তোমার মনে হচ্ছে যে আমার তো বড় জায়গা লাগবে,
তুমি বুঝে ফেলো কিন্তু বড় জায়গা নেই কিন্তু প্যানেলটা কিন্তু থাকতে হবে তুমি বলো যে আমার এত বড় জায়গা লাগবে না আমার ছোট জায়গা হয়ে যাবে ওকে তুমি প্যানেল ভাঙো বুঝতে পারছো তুমি কিন্তু ভাঙতে পারবা কিন্তু বেসিক জিনিসটা তোমার মাথায় রাখতে হবে তারপর আকাশ শুরু করো এখন তোমার মনে হলো যে না আমার এই 6 প্যানেল হতে হবে আরও জায়গা লাগবে তখন তোমাকে যেতে হবে গ্রাফিক নোবেল গ্রাফিক নোবেল হচ্ছে এখন পৃথিবীতে গ্রাফিক নোবেলের রেনেসাঁ যুগ চলছে এই যে তোমরা বাচ্চারা এখন বই পড়ে না কিছুই পড়ে না তারপর তো চায় না সবাই গ্যাজেটে ব্যস্ত এটাকে বলে রিল জেনারেশন তারা 3 সেকেন্ডের বেশি তাদের কনসেন্ট্রেশন পায় এই কারণে পৃথিবীর বিখ্যাত যত বই আছে ওল্ড অ্যান্ড সি তারপরে পার্ল প্যাকেট আছে না মাদার আর কি ওয়ার অ্যান্ড পিস যত বিখ্যাত বই আছে সবগুলি এখন ছবিতে কনভার্ট হয়ে গেছে এগুলি হচ্ছে গ্রাফিক নোবেল যাতে তোমরা পড়ো তোমাদের জন্য কিন্তু এই স্টার্ট এই গ্রাফিক নোবেল আসছে তোমাদের জন্য এই জেনারেশনের যাতে তারা বই পড়ে ওকে বুঝতে গেছে তারপরে এটা একটা আমি যেটা এতক্ষণ বললাম এটা একটা ফর্মুলা ম্যাথমেটিক্সের যেরকম ফর্মুলা থাকে না ড্রয়িংয়ের কিন্তু একটা ফর্মুলা আছে এটা হচ্ছে কার্টুন এটা হচ্ছে কি কার্টুন স্ট্রিপ অথবা কমিক স্ট্রিপ যদি জিনিসটা ফানি হয় তাহলে এটা কার্টুন স্ট্রিপ যদি সিরিয়াস হয় তাহলে এটা কমিক স্ট্রিপ তারপরে হচ্ছে কমিক্স এটা হচ্ছে কমিক্স ছোটবেলা 6 প্যানেল তারপরে হচ্ছে তারপরে গ্রাফিক নোবেল সবসময় 2টা পেজ পাশাপাশি থাকবে জিএন সংক্ষেপে আমরা জিএন তারপরে কি দেখতে একটা ফর্মুলা বুঝছো ফর্মুলাটা আরেকবার একটু দেখো বলো তোমরা এই যে কার্টুন স্ট্রিপে কিংবা কমিক স্ট্রিপে তারপরে কমিক্সে তারপরে এই না যে তুমি এই যে তুমি 6 বাজার ভিতরে গল্প শেষ করে দাও 6টা প্যানেল তুমি তার দিনটা মাথায় নিলা কিন্তু সিম্পলি ভাবে এটা মাথায় রাখতে হবে তারপরে তুমি গেলে গ্রাফিক নোবেল দিতে হবে আর গ্রাফিক নোবেলের পরে কি গ্রাফিক নোবেলের পরে আবার আছে কি দেবো ওরে বাবা গ্রাফিক নোবেলের পরে আছে অ্যানিমেশন ও আচ্ছা এই তো এটা কি তাদের সমস্ত অ্যানিমে এটা হচ্ছে তো ব্যাপার তুমি হুট করে অ্যানিমেশনের পর অ্যানিমে তুমি হুট করে অ্যানিমেশন করতে হবে না অ্যানিমেশনের মধ্যে বুঝছো তুমি যদি হুট করে আমি আম্মা কালকে যে আমি অ্যানিমেশন শিখবো তাহলে কিন্তু হবে না তুমি ভালো অ্যানিমেশন করতে পারবে না আমার জার্নি শুরু হলো এখান থেকে তাহলে তুমি একটা সিঙ্গেল প্যানেল ব্রেক করবো তারপরে ট্রিপল প্যানেল ব্রেক করবো তারপরে 6 প্যানেল ব্রেক করবো তারপরে 12 প্যানেল ব্রেক করবো তারপরে তুমি অ্যানিমেশনে যাবো দিস ইজ দ্য রুল মনে থাকবে ও হ্যাঁ কি তোমরা কথা বলো এই এত স্পন্টেনিয়াস না তোমরা স্কুলে ওরা প্রায় সকলেই হচ্ছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন আছে ফারহাদ তোমার স্কুলের নামটা বলো মতিঝিল আইডিয়াল স্টুডেন্ট আচ্ছা এখন বলো এটা কোন দেশের নাম বাংলাদেশ সকলেই বাংলাদেশ বাংলাদেশের ম্যাপ না আমি এটা কেন আঁকলাম এটা আঁকলাম কারণ হচ্ছে ড্রয়িংয়ে কিন্তু অনেক ধরনের প্যাটার্ন আছে সবাই যে শুধু মানুষ আঁকে কমিক্স আঁকে তা না শুধু মানুষ ছাড়াও অনেক কিছু আঁকা যায় মানুষ অনেকে আছে মানুষ আঁকতে চায় না অন্য কিছু আঁকে হ্যাঁ ঠিক আছে ম্যাপও আঁকা যা ম্যাপ আঁকা যায় ম্যাপ আঁকে কি বলে ম্যাপ আঁকে বলা হয় কার্টোগ্রাফি বুঝছো ম্যাপ আঁকার ইংরেজি হচ্ছে কার্টোগ্রাফি আবার ম্যাপ যে কার্টুন আঁকা হয় তখন সেটা হচ্ছে কার্টোগ্রাফটন মনে থাকবে আচ্ছা এখন আমি এটা আঁকতেছি এই কার্টুনটা 71 তোমাদের বাবা মারও তখন জন্ম হয়নি সেই সময় এই কার্টুনটা কোনো একজন কার্টুনিস্ট লিখেছিলেন ওইটা খুব বিখ্যাত একটা কার্টুন কিন্তু জায়গা হচ্ছে না মনে হচ্ছে এটা নাম বড় যদি আরেকটু আসছে এটা কোন দেশের কার্টুন বলো কোন দেশের ম্যাপ এদিকে আরেকটু আসছে পাকিস্তান না এটা পাকিস্তান ইন্ডিয়া এটা বাংলাদেশ এটা পাকিস্তান এখন দেখো এটা কার্টুন কি হবে এটা কার্টুন কি হবে এটা এই দেখো তাহলে এখানে একটা চোখ এখানে চোখ আঁকলাম আর এখানেও একটা চোখ আঁকলাম কিন্তু ও তো রেগে আছে দেখছো কুমির ওরা বাংলাদেশে খেতে
বাংলাদেশ খেয়ে বলতে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশে খেতে চাচ্ছি বুঝছো না আর বাংলাদেশে এক্সাক্ট টেস্ট আছে যে বাংলাদেশ অবাক হয়ে গেছে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এক্সাক্ট টেস্টটাই আছে This is 1971 তাহলে আমি তোমাকে আমি সরিয়ে কি বুঝাতে পারছি একেবারে বুঝা গেছে একটা দেশ হচ্ছে তাহলে কি আমরা ম্যানেজার কিন্তু মানুষ থাকতে পারি কারণ অনেক সময় হয় কি আমাদের সবসময় যে তোমার ধরো মানুষের একটা ব্যাপার নিয়ে আছে তুমি একটা ইয়ে আঁকলাম একটা মগ আঁকলাম মগ তাই তো একটা মগ আর এটা কি আর এটা হয়তো একটা কাপ আমার কাপ আছে গেছে মানে মগ আছে লাইট চেয়ারটা এই লাইটের সাথে কথা হচ্ছে খালি দুটো চোখ দিয়ে দিয়ে দুটো চোখ দিলেই দেখবা বুঝতে পেরেছো দুটো চোখ দিলেই দেখবা বুঝা গেছে যাই হোক কার্টুন হচ্ছে অনেক 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 ভাস্ট একটা ব্যাপার কার্টুন এবং কমিক্স এটা আসলে শেখার একটা শেষ তুমি যদি শুরু করো তাহলে দেখো অনেক কিছু জানতে পারবে অশেষ ধন্যবাদ আমরা বড়রা অনেক বেশি জিতলাম অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এবার তুমি উঠে যাই আসলে করতে পারো তোমাদের জন্য অনেক আমার ডক্টর হচ্ছে প্রিয়তাই অসাধারণ একটা এক্সারসাইজ করতে হবে কিনা সবাই সমান কিছু কিছু ধারণা যেগুলো আমরা কখনোই ভেবে দেখিনি যে জিনিসটা তো সহজ কিন্তু আপনি যেখানে শেষ করেছেন আজকের আলোচনা আমরা সেই জায়গাটায় যাই অ্যানিমেশন সংক্রান্ত ব্যাপার আমরা কি ব্রেক নেব না আলোচনা শিশুদের একটুখানি ছবি আঁকিয়েছিল আচ্ছা একটা জিনিস উনি আলোচনার শেষের দিকে বলছিলেন যে কার্টুন বা এই যে ছবি আঁকার ভেতর দিয়ে আপনার কিভাবে আমরা অ্যানিমেশনের দিকে যেতে পারি আমরা একটু ওনার কাছ থেকে শুনবো যে অ্যানিমেশনের একাল এবং সেকাল বাংলাদেশে অ্যানিমেশনটা কখন কিভাবে শুরু হয়েছে এখন এর পরিস্থিতি এবং এর ফিউচারটা কি এটা সম্পর্কে যদি সংক্ষেপে উনি আমাদেরকে একটু বলেন। এক নম্বর কথা হচ্ছে আমি অ্যানিমেশনের লোক না, তবে অ্যানিমেশন সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আমাদের ডেভেলপ ইউনিভার্সিটি এমসিএ ডিপার্টমেন্টে চলে আসেন, ওখানে অ্যানিমেশন সম্পর্কে তবে বাংলাদেশের অ্যানিমেশন অনেক ফাস্ট। আমাদের যারা ইয়াং জেনারেশন তারা প্রচুর খুব ভালো অ্যানিমেশন পারে। ইভেন তবে ট্রাজেডি হচ্ছে তারা কিন্তু সব বাইরের জন্য কাজ করে, কারণ দেশে আসলে একটু সেল দিতে পারে না। তারা যেটা বানায় তাদের যে খরচ হয়, যে খাটনিটা হয়, কারণ অ্যানিমেশনের প্রায় সেকেন্ড বোধ হয় 4000 না কত টাকা প্রতি সেকেন্ড খরচ, এটা ব্যয়বহুল না। এই খরচটা কিন্তু বাংলাদেশের মিডিয়া বন্ধ করতে পারে, যে কারণে তারা সবসময় বাইরের কাজ করে। এবং তারা খুবই স্মার্ট কাজ করে বাংলাদেশের, কিন্তু বাইরের জন্য কাজ জন্য কিছু করতে পারে না, কারণ তাদের পোষণ ছিল হচ্ছে কথা রিয়েল স্ট্র্যাটেজি দিতে হবে। তবে অ্যানিমেশন আমাদের অনেক ফাস্ট। আমরা যারা কার্টুন রাখি তারা তো প্যানেল নিয়ে কাজ করি, যে আমি বুঝে যাবো প্যানেলগুলি, এই প্যানেল সম্পর্কে তাদের ধারণা হয়েছে, ড্রয়িং সম্পর্কে ধারণা হয়েছে, ড্রয়িংটাকে জানতে হবে, তারপরে অ্যানিমেশন। কাজে আমাদের কার্টুনিস্টরা যারা অ্যানিমেশন শিখছে তারা খুব ভালো অ্যানিমেটর হচ্ছে, আর অনেকে আছে একদম জাম্প করতেছে। এটাই আসলে ব্যাপারটা একটু বলি, আমি গার্জেনরাই আছে, বাচ্চারা চলে গেছে, গার্জেনদেরই জানতে হবে। আমরা যখন ছোট ছিলাম রান্না করা তো জানবেন, যাই না আপনি তো আমাকে অনেক জুনিয়রই হবে। যাই হোক
ওই আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন কি স্কুলে আমাদের ড্রয়িং ক্লাসে আমাদের কি আঁকতে হইতো, কি পেঁপে আঁকতে হইতো, কলা আঁকতে হইতো, আম আঁকতে হইতো, এর বাইরে কিন্তু কিছু ছিল না। থিঙ্ক আউট অফ দ্য বক্স এইভাবে এগুলো ছিল না। স্যারদের উচিত ছিল যে তুমি ইচ্ছা মতো আঁকো, তারা কিন্তু এটা দিতে পারবে। স্যার এসে একটা আম আঁকতো, আঁকো এটা, আমরা ওই আম আঁকতাম। কিন্তু তারপরের জেনারেশনটা তারা কি আঁকতো, তারা আঁকতো গ্রামের দৃশ্য, নদী, মালতলা ডুবে যাচ্ছে, খেজুর গাছ, খড়ের গাদা, গ্রামের বাড়ি, এইসব আঁকতো। কিন্তু তারপরের জেনারেশনটা আঁকতো কি, তারা আঁকতো স্থাপত্য, যেমন ধরেন শহীদ মিনার, তারপরে স্মৃতিসৌধ, আমাদের সংসদ ভবন, তারা এইগুলো আঁকা শুরু করে। কিন্তু এখনকার জেনারেশন কিন্তু ডিফারেন্ট, তারা কমিক্স আঁকে। তারপরে বলছেন এই চাপটা অনেক বেশি আছে। এই যে বাচ্চাগুলি দেখছেন না, তারা সব বাংলা আঁকতেছে, এগুলো সব কমিক্সের প্রভাব। হ্যাঁ, যদি এটা আমাদের জন্য একটু হার্মফুল, কারণ তারা দেশেও কিছু আঁকতেছে না, সব বাইরের জিনিস আঁকতেছে। কিন্তু তারা যদি বেশি জিনিস আঁকে, এটা একটা ট্র্যাজেডিও। যেমন আপনি বাংলা গ্যালারিতে গেলে দেখবেন সোর্স নামে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তারা কিন্তু মাঙ্গা গ্রুপ, তারা দেশে ঢুকে গেছে এবং তারা আমাদের আর্টিস্টকে দিয়ে মাঙ্গা আঁকাচ্ছে। এটা আমাদের দেশের জন্য সম্মানজনক না আর কি। কিন্তু যেমন তারপরে মুক্তবাজার অর্থনীতি যেগুলো ঢুকতে পারে, যেমন কোরিয়ার নিজস্ব কমিক্স ছিল, সেখানে মাঙ্গা ঢুকে এখন কোরিয়ান কমিক্স ধ্বংস হয়ে গেছে, সব মাঙ্গা। বুঝছেন, কিছু কিছু ব্যাড এফেক্টও আছে। কিন্তু এই কারণে আমাদের বাচ্চাদেরকে যেটা করতে হবে, গার্জেনদেরকে রিকোয়েস্ট করবো, হ্যাঁ তুমি মাঙ্গা আঁকো, সমস্যা নেই, কিন্তু পাশাপাশি তোমার নিজস্ব কোনো একটা ক্যারেক্টার তোমার থাকতে হবে। দিস ইজ গুড আর কি। আমরা যে আজকে আপনি শুরুতেই যেভাবে বাচ্চাদেরকে সতর্ক করলেন বা অ্যাওয়ার করলেন, এটার একটা নিয়মিত কাজ করা দরকার আছে আমি মনে করি। আরেকটা যেটা আপনি বলছেন, বাংলাদেশে আসলে অ্যানিমেশনের যে ইন্ডাস্ট্রিটা যে এত দ্রুত এগিয়ে গিয়েছে, আমি কিছুকাল আগে দেখছিলাম, প্রায় 10 বছর আগে আমি দেখছিলাম গ্রামীণ ব্যাংকে যেটা একটা, ওখানে একটা ফার্ম তারা কাজ করছিল বিদেশিদের জন্য অ্যানিমেশন ওই সিরিজগুলো তৈরি করে দিয়েছিল ওরা। জি মিনা সিরিজের কাজ করছিল। আমার মনে হয় যে অ্যানিমেশনের ব্যাপারটার সঙ্গে কার্টুনের যে ব্যাপারটা একটা মিল রয়েছে। আমাদের মেয়েরা যদি এটা প্র্যাকটিস করে, তাহলে লেটেস্ট যে ইন্ডাস্ট্রি, মানে গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেগুলোতে যেতে পারবে। এটা মানে তাদের পিছনে তাকাবার কোনো রাস্তা নেই। কিন্তু উনি যেটা বললেন যে আমাদের দেশীয় ঐতিহ্যটাকে ওর ভিতরে ধরে রাখাটা একটা ব্যাপার। আচ্ছা, একটা ব্যাপার আমার খুব জানার ইচ্ছা, যে এই যে বাংলাদেশের আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। মাঝখানে আমি কার্টুনে একটা কাজ করছিলাম, তখন দেখলাম যে বাচ্চাদের যে শিশুতোষ কার্টুনগুলো, সেখানে যে ডায়লগগুলো বা সংলাপগুলো দেওয়া হচ্ছে, সেগুলো শিশুতোষ না। হ্যাঁ, এবং অনেক সেখানে দেখা যাচ্ছে যে হিংসা, তারপর হচ্ছে প্রতিহিংসা, পরকীয়া, প্রেম, সব দিয়ে ভরা। এখন এই জায়গায় কিন্তু আসলে দেখার কেউ নাই, বা আপনারা যারা মানে এই জন্য পায়োনিয়ার আপনারা কাজ করছেন, তাহলে কিন্তু সে শিশুতোষ হচ্ছে না। অবশ্যই হচ্ছে না। অ্যাকচুয়ালি ধরেন আমার যতটুকু ঘটনা আছে, আমি ধরেন বাংলাদেশ কার্টুন অ্যাসোসিয়েশনের আমি উপদেষ্টা, আমাদের 100 জন প্রফেশনাল কার্টুন, আমার যতটুকু ঘটনা আছে আমি এটা কমপ্লিট করতেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, ফেসবুকের কারণে উল্টা পাল্টা ডায়লগে ছেড়ে দিচ্ছি, কিছু করার তো নাই। আমি কী করবো, কাকে আটকাবো? এটা তো সম্ভব না, তাই না? এই প্রবলেমটা আছে। ফেসবুকে যে মিম হচ্ছে, সব মিম কি পজিটিভ? কিন্তু আশেপাশে মিম হচ্ছে, এটা তো আমরা কিন্তু ঠেকাতে পারছি। এটা আসলে কি আমাদের গার্জেন লেভেলে সচেতন হতে হবে, মানে একটু টেক কেয়ার করতে হবে। তুমি কি একটা দেখি আমাদের দেখাও, শেয়ার করো, এই জিনিসটা হইতে হবে। আমরাও যে ভুল করে নিই তা না, আমরাও একটু যখন ইয়াং ছিলাম অনেক উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছি। তারপরে গার্জেনরা এসে আমাদেরকে বই মেলে এসে আমাদেরকে ধমক দিচ্ছে, বাচ্চারা শিখতেছে। তখন তো আমরাও ছোট, তখন আমরা রিয়েলাইজ করছি না, কি দেখি টাকা যাবে। কার্টুন তো হয়তো এরকম, আমি আপনাকে একটা কার্টুন আঁকি, রব ভাইকে আমি একটা কার্টুন আঁকলাম, উনি কার্টুন থেকে খেপে গেল, তাহলে তো কার্টুন হলো না। ওনাকে মজা পাইতে হবে যে আমি এনজয় করছি। হিউমারের অনেকগুলো লেভেল আছে, যেমন একটা জেনারেল হিউমার, আমরা সব কিছুতে হাসি, বাচ্চা একটা দোলাচ্ছে আমরা হাসছি। জেনারেল হিউমার, উইটি, আইরনি, তারপরে ধরেন স্যাটার, ল্যাম্পুন, অনেকগুলি লেভেল আছে, এবং স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। তো আপনাকে লেভেল ধরে কাজ করতে হবে। আর আমি আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের লেভেলটাকে বুঝতে হবে যে সে আসলে কোন ধরনের হিউমার পছন্দ করে। এই জিনিসটাকে আমাদের ওই ধরেন কি বলে, ওই চর্চাটা নাই আর। তাহলে এগুলি কি চলতে থাকবে?
মানে যেমন টম অ্যান্ড জেরি আমরা ছোটবেলায় দেখেছি, এবং টম অ্যান্ড জেরি যে বাংলা ডায়লগগুলো দিচ্ছে খুবই বাজে বাজে, এইভাবে তো আমরা কেউ কথা বলি না, কিন্তু বাচ্চারা কিন্তু সেটা দেখছে। এবং তাহলে এটা মানে এখানে কি করা যায়? আমি বলি আপনাকে, টম অ্যান্ড জেরির যে বইগুলি বের করছে তারা তো পারমিশন নেয় নাই, ইলিগাল কাজ, প্রথমে ইলিগাল কাজ করতেছে, তাকে পারমিশন দিচ্ছে, পারমিশন দিকে তাকে দিত নাকি? দিত না তো, সে তো পারমিশন ছাড়াই নিজে বানায় ছাড়াই দিচ্ছে মার্কেটে, কিছু করার নেই। দেখবে কি করবো, এখানে একটা কমিটি হওয়া উচিত, যেমন ধরেন বাংলা একাডেমির একটা কমিটি হওয়া উচিত, তারা একটু দেখবে যে কি কি যাওয়া। এখন বিদেশে কি হয়, বিদেশের প্রতিটা পাবলিকেশনের একটা রাইটার গিল্ডের মতো থাকে, তারা একটা বই আসার পরে চেক করে যে কেমন এই বইটা কি সমাজযোগ্য উচিত হবে কিনা, সেই জিনিসটা তো আমাদের নাই। আপনি বলতেছেন না 20 কোটি মানুষ, কে কারে দেখে ঠিক আছে, আপনি কয়জনকে আপনার দেখবেন? কে দেখে তাই সর্ষের মধ্যে ভূত সেটাই। আসলে আপনি খুব চমৎকার একটা জায়গা যে কোয়ালিটি কন্ট্রোল এবং এই যে এটা দরকার, কিন্তু এটা করার এটা করতে গেলে যারা বিশেষজ্ঞ, ওনাদের মতো যে বিশেষজ্ঞ তাদেরকে ব্যবহার করতে হবে রাষ্ট্রের মাধ্যমে। হ্যাঁ, কারণ ওনারা ইন্ডিভিজুয়ালের কত করতে পারবেন, উনি বললেন যে আমি 100 জনের পারি, কিন্তু আমি তার 1000 জনের পারি না। এই জন্য রাষ্ট্রকে এক জায়গাটায় দায়িত্ব নিতে হবে। আর কার্টুনের ব্যাপারে সহনশীলতা না থাকলে যে কি হয়, আমরা এরশাদের আমলে কিন্তু প্রচুর কার্টুন দেখেছি, কিন্তু তারপরে অনেক সময় কিন্তু আর কার্টুন দেখিনি, কারণ কার্টুন তখন হয়ে গেল যে আইসিটি অ্যাক্টের একটা বিরোধী অ্যাক্টিভিটিস হয়ে গেল। তো এইসব কারণে আসলে একটা শিল্প গড়ে ওঠে, বেড়ে ওঠে। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে এই যে 40-50 বছর ধরে আপনি নিরবচ্ছিন্ন ভাবে এতে লেগে থাকলেন, এবং কখনো আপনাকে শোনা যায় না যে বাংলাদেশে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার জন্য তো কবি সাহিত্যিকতা প্রতি বছরই নানা রকম মানে হাঙ্গামা উজ্জ্বল করতেছেন। তো আপনি এই জায়গায় নিরবচ্ছিন্ন ভাবে থেকে কাজ করছেন, এটার পিছনে আপনার লজিকটা কি? 1 আর 2 হচ্ছে যে আসলে আপনি কি ধরনের পুরস্কার পর্যন্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন সেটা সম্পর্কে যদি আমাদের আমি আসলে বলতেছি, বলছি আমি বহু আগে ইন্টারন্যাশনাল পুরস্কার পাইছি। একটা হচ্ছে হাভানা কার্টুন কন্টেস্ট পুরস্কার, এটা কিউবা থেকে দেয়, ফিদেল ক্যাস্ট্রো দেয়। আমি দুর্ঘটনাক্রমে আমি যাইতে পারি নাই, কিন্তু আমি প্রাইজটা পাইছি। আর এটা হচ্ছে রাশিয়ার হজ্জা কন্টেস্ট, তুরস্কে হয়, ওইটারও আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পাইছি বহু আগে। আমি স্যাটিসফাই। জি, আর কার্টুনে তো বাংলাদেশে কোনো অ্যাওয়ার্ড নাই আছে, আমি অ্যাওয়ার্ডের জন্য থাকতেছি না, আমার ভালো লাগে, তাই না? আমি একটা ব্যাংকে চাকরি করতাম, পরে আমরা কয়েক বন্ধু মিলে এটা করলাম, মানে প্রথমে তো আমরা ওটাই করলাম, তারপরে সব বন্ধ ছেড়ে আমি ব্যাংকে চলে গেলাম। আম্মা বললো যে না ব্যাংকে থাকছি, বিএডে করতে হবে, আবার কিন্তু ব্যাংকে চাকরি আমার ভালো লাগলো। পরে আমি ঠিক করলাম যে না এটা উন্নত দিকে আমি চালাই। আমি ফিরে এসে আমার বন্ধুদেরকে সাথে পরামর্শ করলাম, তারা তো সব বিদেশ চলে গেছে বেশি। তারা বললো যে না ঠিক আছে, তুমি যে দায়িত্ব নাও খুবই ভালো। আমি দায়িত্ব নিলাম, রিস্ক ছিল, অনেক মামলা হয়েছে, অনেক ধরনের কেস হয়েছে, বহু কিছু হয়েছে। ইভেন আমার আব্বা মতো রিকোয়েস্ট করছে যে ব্যাংকের চাকরি ছাড়িস না, আগে বিয়েটা কর। আমি বাস্তব শ্বশুরকে বলতে পারবো না যে উন্মাদ। যাই হোক, তারপরে কিন্তু আমি ওটা রিস্কটা নিয়েছি আর কি। আমি পত্রিকাটাকে চালাইছি দীর্ঘদিন, অনেক সমস্যা হয়েছে। এখনো যে স্মুথ যাচ্ছি তা না, যে এখন আমাকে থ্রেট করতেছে, আমি নাকি কার্টুন দাড়ি টুপি নিয়ে আমি ব্যাংকে করি। এটা তো মাঝে মাঝে করতেই হয়, সমস্যা কি? ক্যারেক্টারটা যদি দাড়ি টুপি থাকে তো সমস্যা নেই, তাই না? তাহলে আমাকে থ্রেট করতেছে, মানে এখনকার সময়টা এটা একটা খুব মানে এটা এই জিনিসটা চলতেই থাকে। আমি এটা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের বই এনভায়রনমেন্টে আসলে এই ধরনের কাজ আমরা কিভাবে এগিয়ে নেব, কারণ আমাদের কালচার যদি তার সত্য কথাটা বলতে না পারে এবং সে তার সত্য চিত্রটা যদি না দিতে পারে, তাহলে কালচার দিয়ে কিন্তু আমরা কোনো কিছু পাবো না। সুতরাং এই যে চ্যালেঞ্জটা আমাদের শিল্প, সাহিত্য, কার্টুন যেগুলো সবগুলোকেই যদি আমরা একভাবে ধরি, সেটা আমরা কিভাবে ওভারকাম করবো, সেখানে আপনার চিন্তা ভাবনাটা কি? আরেকটা জিনিস হচ্ছে যে আসলে বাংলাদেশের যে এখনকার যে সোশিও পলিটিক্যাল কন্ডিশন, সেই পলিটিক্যাল কন্ডিশনটা আমরা কিভাবে বদলে দিতে পারি আমাদের এই কার্যক্রমের ভিতরে। কারণ শিল্পী সাহিত্যিকদের একটা জিনিস লক্ষ্য করা যায়, তারা যখন ক্রান্তিকাল আসে তখন কিছুটা কনফিউজড হয়ে পড়ে। সো এখন যদি আমরা দেখি এটাও একটা ক্রান্তিকাল, অনেক শিল্পী সাহিত্যিক কিন্তু কনফিউজড। এই পরিস্থিতিতে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা সেখান থেকে আপনার কথা শুনছে। এখন একটু বলা উচিত না
আসলে এখন শিল্প সাহিত্যিকরা একটু ধরন ধরে গেছে, বুঝছো তো? এটা বুঝতে হবে। এটা একটু মানে এটা একেবারে তারা যে খুব মুভি ক্রিয়েটিভ লোক এটা বলা যাচ্ছে না, তাদের দোষ নাই, তারা হয়তো বা পরিবেশের কারণে হয়ে যাচ্ছে। কিন্তু যা বলা হচ্ছে মানুষ তো একটা কবি যদি হয় মানে ভিন্ন আচরণ করে আমাদের তো খারাপ লাগে। আমাদের তো আদর্শ জীবন উদাস, তাই না? জীবনে কিছুই পায় নাই, অসাধারণ সব কবিতা লেগে গেছে, তাই না? চাকরি ছিল না, কিছু ছিল না, আমরা তারের পরে বড় হয়েছি। আর সেখানে যদি আমরা এখন দেখি যে একটা সুযোগ সুন্দরী কবি বেরো বেরোচ্ছে, কবি সে অবশ্যই কবি, আমি নামার বলতেছি না, আমি চিনি সবাই। এই জিনিসগুলি তো দেখতে ভালো লাগে, তাই না? বিষয়টা এরকম। আর আপনি যেটা বললেন যে আমাদের যে অ্যাচিভমেন্ট, আপনি যে পুরস্কারের কথা বললেন, আমাদের যে অ্যাচিভমেন্ট, যেমন একসময় বাংলা একাডেমিতে কমিক্স যুক্তি দিত না, কমিক্স বই না, কমিক্স ইজ নট বুক, সেটা কারণে তাদের যুক্তি। কিন্তু এখন কিন্তু প্রতিটা আপনি করে দেখবেন প্রতিটা পাবলিকেশন তারা কমিক্স করে, গ্রাফিক নভেল করে। তারা বুঝতে পারছে যেটা আলাদা একটা জনরা, এটা বাইরে খুব জনপ্রিয় আর আমাদের দেশের জনপ্রিয়, কাজে এটা তারা রিয়েলাইজ করছে। এবং আপনি যত কার্টুন দেখবেন বাংলাদেশে সবার প্ল্যাটফর্ম ছিল উন্মাদ, এটা তো আমাদের একটা বিজয়, তাই না? এটা আপনি তন্ময়ের কথা বললেন, মেঘ মিশু, যত কার্টুন দেখবেন সবাই কিন্তু প্ল্যাটফর্ম হিসেবে লোকে উন্মাদ কি পাইছে। আমরা ওই রিস্কটা নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে তুমি ড্রয়িং দাও না সব, তারা আমি চেঞ্জ করছি কিছু, কারণ এটা দিলে হয়তো সমস্যা হবে, কিন্তু সে তো স্টাবলিশ হয়েছে, তাই না? কার্টুনিস্ট এখন একটা পেশা, কার্টুনিস্ট হচ্ছে একটা ডেইলি অ্যাসিস্ট্যান্ট এডিটরের সমতুল্য, অ্যাসিস্ট্যান্ট এডিটরের সমতুল্য একটা ডেইলি পত্রিকায়। সো তারা আমরা ওই সম্মানটুকু দিতে পারছি। আমার কাছে অনেক সময় ডেইলি পত্রিকা থেকে ফোন আসে যে একজন কার্টুনিস্ট দেওয়া যাবে, তো ওই জায়গাটা আমি গেছি, কার্টুনিস্ট পত্রিকারা কার্টুনিস্ট খুঁজে, কার্টুনিস্ট একটি পেশা। একজন কার্টুনিস্ট কিন্তু যেটা একটু আগে বললাম, শুধু একটা পত্রিকায় কোনো একটা কার্টুন রাখবে সেটা না, সে কার্টুন রাখবে, সে কার্টুন স্ট্রিপ রাখবে, সে কমিক্স রাখবে, সে গ্রাফিক নোভেল রাখবে, সে চাইলে অ্যানিমেট হইতে পারে। কার্টুনিস্ট অ্যানিমেট হইতে ইজিয়ার। আমি আবার সবাইকে বলবো যে কেউ যদি আপনার এক্সপিরিয়েন্স মানে কতগুলো কার্টুন ডেফিনেটলি এক্সপ্রেশনের যে মিডিয়াম গুলো আছে তার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আমি মনে করি, যেটাতে আপনি হচ্ছে ওই হার্ট করছেন অথচ করছেন না, এই ফানটাও দিচ্ছেন অথচ আবার আপনি ওই রকম আঘাত করবার মতো দ্বিমুখী একটা তরবারির মতো যাচ্ছে, তো সেই রকম একটা স্ট্রং মিডিয়াম। তো এটাতে আপনি যখন কাজ করছেন এতদিন হয়ে গেল, আপনি এই কথার মধ্যে থেকে কয়েকটা বেরোলি যে একটা হলো কর্পোরেটের কাছ থেকে স্পন্সরশিপ মানে সেটার নাম তালিকা ঠিক আছে, এটা কিন্তু অনেক বেড়ে যায়। যদিও তাদের এই বোকামি করবার অর্থ ছিল না, প্রথম 5 বছর পরে তো বোঝা দরকার ছিল যে না এটা ঠিক উন্মাদ নয়। আমি একটা হিসাব দিই আমি আপনি কেউ ধরো একটা বড় কোম্পানি সে একটা স্পন্সর দিতে মানে একটা অ্যাড দিতে চায়, সে শুধু হকার সিলেনে যাবে, ওইকে খোঁজ করবে যে পত্রিকা কোন পত্রিকার সার্কুলেশন পত্র, তাই না? সেখানে জেনে যাচ্ছে, তারপরে তুমি অ্যাড দাও, তারা তো ওই পরিশ্রমটাই করে না, আবার হকার সিলেনে যাবো। এখন আমি অন্য যেটা জানতে চাচ্ছিলাম যে এটা তো একটা দিক যে কর্পোরেটের দিক থেকে এরকম ভাবনা, আর সোশ্যালি যেমন আপনি বললেন যে থ্রেড আছে এরকম হচ্ছে কেন করছে না, রাষ্ট্রের দিক থেকে আপনার ওরকম লিগ্যাল কোনো মানে উন্মাদ হিসেবে আর কি পত্রিকা হিসেবে ফেস করতে হলো, এক্সপিরিয়েন্স হলো এরকম কিছু যে এইগুলো কেন করছো বা একটা এক্সপিরিয়েন্স আমাকে 1 কোটি টাকা মালানের মামলা করছে, কি বলেন আপনি? একজন জাজ মালানের মামলা করছে 1 কোটি টাকা মালানের, পরে তো আমরা বুঝতে পেরে গেছি 1 কোটি টাকা সোজা না। পরে আমি জাজের সঙ্গে দেখা করছি, দেখা করে তাকে বুঝাইছি আপনি কেন খেলছেন, আমি তাকে বুঝাইছি যে ব্যাপারটা তো এটা না, ব্যাপারটা তো এইটা, আপনি নিজের গায়ে কেন নিচ্ছেন। ওই যে এরশাদ আমাদের আপনি মনে আছে এরশাদ যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হইল, আমাদের কারণটা ছিল যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে আগে যেমন উকিল গেছে আমরা দৌড়াইতাম আর উকিল আমাদের বিরুদ্ধে দৌড়াইতাম, কারণটা এটা ছিল। তো জাজ সাহেব খেয়েছে, পরে জাজ সাহেব আমার কথা বলছে, বলো যে ঠিক আছে আপনি রিটার্ন দেন, রিটার্ন দিল এরকম এই ধরনের মামলা বড় হয়েছে। আমি এটাকে বড় মামলা ছিল, আবার আমি একটু আশ্চর্য হয়েছি যে আমার বড় ভাই মারা যাওয়ার পরে ওই আকবর আলী খান আছে না,
উনি খুব ব্যক্তিগত কথা বলে বলতেছে বোধহয় না অসুবিধা নেই ব্যক্তিগত আমাদের সোসাইটিতে টলারেন্স লেভেল তো খুবই কম হ্যাঁ তো ফলে এখানে কার্টুনের মধ্যে একটা ব্যাপার কোনো ক্রিয়েটিভিটি অ্যাকসেপ্ট করতে তারপরে এখানে যে আমার ইউনিভার্সিটিতে আমার বড় ভাইয়ের কবরে আসছে আর কি দেখা গেছে তো আমাকে দেখে উনি চিনছে চিনে উনি প্রথম প্রশ্নটাই করছে যে আপনাদের এই মামলাটা শেষ হয়েছে তো আমি তো অবাক হচ্ছি বাবা এই মামলা এত গেছে আগে লেখা ধরে আসছে তখন আমি ওনাকে বললাম যে না ওইটা করে সলভ হয়েছে ওনাকে আমরা বুঝাইতে পারছি এরকম তো হয়েছে তারপর আপনার অফিসে হামলা করছে আমাদেরকে হকি স্টিক দিয়ে আমাদের অফিসে হামলা করছে সিনেমার ব্যাংকে করতেন না ওই হকি স্টিক গেছি ওই আল্লাহ মানে কুদরত আমি ওই দিন চা খেতে একটু বাইরে গেছি আইসা থেকে অফিস পুরো ভাঙছে তাও তো কম্পিউটার কিছু ছিল না যে আমাদের পিয়ন যেটা ছিল অনেক পিটাইছে টেবিল চেয়ার ভাঙছে এগুলি তো হয়েছিল সেটা আর কি জার্নিটা খুব স্মুথ ছিল না কিন্তু আমাদের অ্যাওয়ার্ড ওইটাই আমরা এটা স্টাবলিশ করতে পারছি কার্টুনিস্ট তৈরি হয়েছে তারা কমিক্স আঁকতেছে সেই কমিক্স এখন বাংলা একাডেমিতে বিক্রি হচ্ছে আমাদের ভিউয়ার অ্যাক্সেস হয়েছে এটাই আমাদের এটাই সাকসেস অনেক এর থেকে বড় পুরস্কার তো এই যে আমরা একদম কথা অনেক কিছু বলি মাঝখানে আমাদের দেশের চিফ সাহেব বললেন তার ইন্টারভিউ যে যদি কিরকম করে কি হচ্ছে বলে চেষ্টা করছি যদি হয়তো হলো না হলে কপাল এরকম একটা কথা বললেন তো মনে হলো সঙ্গে সঙ্গে আপনাদের সেই বিখ্যাত গীত যদি লাইগা যায় আমার রঙের কথা একটা ঘটনা আমার আপনি পুরস্কারের কথা বলেন আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার একটা বলি ঘটনাটা বলি ঘটনাটা ভালো লাগে আমাকে একবার চিরাগে সৌন্দর্য ক্যাট করে দিয়েছিলাম ওখানে আমাকে গেস্ট হিসেবে নিয়ে করবি তারা আমার কাছ থেকে কার্টুন যেরকম আপনারা যেরকম ডাকছেন ওইটার অডিয়েন্স তো অনেক বিশাল 3000 স্টুডেন্ট বেশি হয়েছে একটা মেশিনের মধ্যে তারা তো আরবিন স্ট্রেংথ এভাবে বেশি কোনো রাস্তার নেই তো আমি তো এরকম বোর্ডে তাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝালাম কীভাবে কার্টুন সব শেষ করলাম তারা কোনো কমেন্ট নেই আপনারা যে প্রশ্ন করছে কোনো প্রশ্ন করা যাবে না ওই জন্য তো লাস্ট টাইম জিজ্ঞেস করলাম কি তোমরা কেউ কার্টুন শিখতে চাও আর তুমি শিখলাম তুমি কার্টুন শিখতে চাও তারা বলতো আমি কথা দিয়েছি কি এতক্ষণ ধরে লেকচার দিলাম প্রায় 1 ঘন্টা কেউ কার্টুন শিখতে চায় না দেখি ক্লাস 7 একটা বাচ্চা একদম সামনে এসে ছোট্ট একটা বাচ্চা আমি তো আগে আর যে বলতে পারি তারপরে তো আরেকটা বাচ্চা ওই যে স্পার্টাকাস সিনেমাটা দেখছেন আপনি স্পার্টাকাস লুইস স্পার্টাকাস বলে না এই যে স্পার্টাকাসের দলকে আর সবাই কি হয়ে রোমান সোলজার তারা হচ্ছে লুইস স্পার্টাকাস লোক একদিন যদি হাত নিতেছে আমার শেয়ারে করে একটা সিরিজ আর বাচ্চারা বড়রা বাচ্চারা আমার তো বাবা বলেছিল না হাত তুলে বলে এটাই অবশ্যই পরে হচ্ছে সে কারণ সবে না আমারই সবে কিন্তু ওই সময় ওই মুহূর্তটা আমার অসাধারণ থাকতে পারে এটা এটা কি আসলে কার্টুন বা এই যে আপনার মানে চিত্র বা সেটা এটা কি আমাদের জাতীয় মানসিক কোনো ভূমিকা রাখছে বা সাইকিক গঠনে কি কোনো অবদান রাখছে বলে মনে হয় যেটা আমরা ধরে নিতে পারি যে না এইসব কাজ দীর্ঘদিন ধরে হওয়ার ফলে আমাদের জাতীয় সাইকিতে একটা এই ধরনের চেঞ্জ এসেছে এরকম কিছু কি আপনার চোখে পড়ে এরকম আসলে হ্যাঁ পরে মানে কি আমি আসলে আমি বলি আমাদের কার্টুনিস্টটা শুধু মাঝে আছে তা তো না আমরা কিন্তু সরকার অনেক কাজ করছি মানে যদি একটু মাইক্রোফোনটা বলেন তাহলে একটা সুবিধা হয় যে আমরা লাইভ করছি তো ওপারে আমাদের যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা যে শুধু উন্মাদি কার্টুন আছে তা তো না আমাদের উন্মাদের টার্গেটটা থেকে কি আমরা বিনোদনটা বেশি দিই তাই না মেসেজও দিই একটু খোঁচাখুচি করি ওটা করি কিন্তু আমরা কিন্তু কিছু পজিটিভ কাজ করছি ধরেন যে আপনি যেটা বললেন মানুষের মেন্টাল স্ট্রাকচারটা রিনিউ করা কীভাবে যায় এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের অনেক কমিক্স আছে সেগুলি করছি সেগুলি তো এফেক্ট করছে অবশ্যই এফেক্ট করছে আমি মনে করি কোনো এক্সাম্পল এই মুহূর্তে মনে করতেছে না তবে না একটা এক্সাম্পল আছে অবশ্যই যে আমাকে ছেলেকে আমি একবার একটা বোঝাইছিলাম কমিক্স দেখে অফিসে বসে আর কি বাচ্চা ছেলে তাকে আমি বলে একটা জিনিস বোঝাইছিলাম যে এইভাবে একটা কার্টুন কিন্তু অনেক ধরনের মানে ব্যাখ্যা আছে যেমন ধরেন এক ধরনের ড্রয়িং আছে যে একটা ক্যারেক্টার হেঁটে যাচ্ছে তার সামনে সে যতটুকু দেখতেছে ততটুকু সে আঁকছে পিছনেরটা সে আঁকে না যেমন আপনি না বসে আছেন আপনারা পিছনে দেখতেছেন পিছনটা আঁকার দরকার নেই দরকার আছে পিছনে এরকম তার মানে কি আমি
যে আঁকতেছে সে ওই নিজেই ওই ক্যারেক্টার। এই ব্যাপারটা আমি বোঝাইছিলাম মানে একটা ছেলেকে, এটা কিন্তু ড্রয়িং এর একটা স্টাইল আর কি, যে সামনে একটু আঁকে পিছনে একটু আঁকে না, পিছনে আমি দেখি না। এই জিনিসটা আমি একটা ছেলেকে বোঝাইছিলাম। ও বহুদিন পরে ওই ছেলে আমার সঙ্গে দেখা করতে আসছে, সে তখন গুগলের চিফ ইঞ্জিনিয়ার, বুঝতে পারেন? তা আমাকে বললো সেই যে আপনি যে শিখেছিলেন এটা আমার খুব কাজে লাগছে, আমি এটা অ্যাপ্লাই করে আমি এখন গুগলের চিফ ইঞ্জিনিয়ার, আমি বড় বড় ইন্টারভিউ নেই। এই যে বোর্ডনেসটা আসছে ওই ঘটনাটা থেকে আসছে, তো আমার সেটা ভালো লাগছে। এরকম বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা তো ঘটছেই নিঃসন্দেহে, এবং যেগুলো আপনার জানার বাইরে, কারণ সবসময় তার আপনি এই ইনফরমেশনটা নিয়ন্ত্রণ করছেন না, ইট ইজ অ্যাকচুয়ালি স্প্রেডেড। সো সেই জায়গা থেকে কে কীভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, কে কীভাবে কাজে লাগাচ্ছে, তার উপরে ট্র্যাক করা তো আসলে সম্ভব না। কিন্তু আপনি যে উদাহরণটা দিলেন সেটা একটা কথাই প্রমাণ করে যে একটা জাতি কিভাবে উন্নত হবে তা একটা ছোট ঘটনা দিয়েও কিন্তু নির্ধারিত হতে পারে। সেটাই আজকে প্রমাণিত হলো এই আলোচনার ভেতর দিয়ে। আপনাদের সবাই তো লেখালেখি করে, আপনি কেন এখানে আমি বলি আসলে আমার মেজো ভাই মোহাম্মদ জাফর ইকবাল সে কিন্তু কার্টুন রাখতো, সে ওই যে তখন গণতন্ত্র নামে একটা পত্রিকা বেরোতো, সেখানে সে কার্টুন রাখতো, সে কমিক্স রাখতো। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলির সবাই ছবি দেখতে পারে, এটা একটা রহস্যময় কথা। ইভেন আমার একটা বোন মারা গেছে ক্যান্সারে, সে সবচেয়ে ভালো আর্টিস্ট, সে ভাস্কর ছিল, ভাস্কর্য করতো, সে মারা গেছে বসে। তো এই কারণে আমাদের সবাই ছবি রাখতে পারি। তো আমার মেজো ভাই কমিক্স রাখতো, গণতন্ত্র পত্রিকায় কার্টুন রাখতো, ওইগুলি থেকে আমি ইন্সপায়ার্ড আর কি। পরে সে ছেড়ে দিছে, কিন্তু আমি মনে হলো যে আমি তো ট্রাই করি, তো আমি এটা ধরে রাখছি। অফিসিয়াল কার্টুনিস্ট বলতে আমি ফ্যামিলিতে আছি আর কি। মানে আমরা জানি যে সবাই লিখতে পারে, এটা তো লিখতে পারে। আপনার লেখালেখির কি খবর? আমার বাবা লিখতেন, আমার বাবা লেখালেখি করতেন, উনি খুবই ডেডিকেটেড রাইটার ছিলেন, মানে সবসময় এটা লেখালেখির চর্চাটা থাকতো। উনি আবার আমার আম্মাকেও লেখা পড়াইছেন, আম্মাকেও লিখতে হবে, সেই কারণে হয়তো আমরা লেখালেখিটা আমাদের ফ্যামিলিতে আসছে। আমিও লিখি, আমিও পারিবারিক কারণে লিখি আর কি। এবার যেমন আমার একটা সায়েন্স ফিকশন বই বেরিয়েছে বাচ্চাদের, একটা রম্য বই তো সবসময় একটা বের হয়, আর একটা অ্যাডভেঞ্চার, বাচ্চাদের একটা অ্যাডভেঞ্চার বই বেরিয়েছে। How you are unique from Mr. Jafri? Actually, সে তো ফিজিক্সের ছাত্র, তাই না? সে তো ফিজিক্সে পিএইচডি করছে, তার পড়াশোনা অনেক বেশি, বিজ্ঞানের পড়াশোনা তার অনেক বেশি, আর আমি হচ্ছে জিওগ্রাফির লোক, তাই না? আমার সায়েন্স ফিকশন সায়েন্স আছে, ভাব পাচ্ছে সায়েন্স ফিকশন আর কি, তারটা হার্ডকোর সায়েন্স ফিকশন। আপনি আরেকটু ব্যাখ্যা, একটু উদাহরণ দিতে পারেন যাতে আমরা বুঝতে পারি সাধারণ? না, যেমন ধরুন আমি এবার যে সায়েন্স ফিকশনে লিখছি সেটা হচ্ছে গাছ কিন্তু দেখতে পাই, হ্যাঁ, এটা আপনারা জানেন না, জানি না, এটা আমি রিসেন্টলি জানতে পারলাম। গাছ কিন্তু মানুষের মধ্যে দেখতে পায়, কিন্তু তার দেখার ভঙ্গিটা আলাদা। আমরা করে কি দেখবেন, মালিরা করে কি গাছ কেটে ফেলে, মনে আছে? সাইড দিয়ে গাছ কেটে ফেলে, যে না গাছ না কাটলে গাছ বড় হবে না, ফুল হবে না, গাছ আশপাশে গাছ কেটে একদম ছোট করে দেবে। কিন্তু আসলে কি গাছটাকে সে অন্ধ করে দেয়, ব্লাইন্ড করে দেয়। গাছের কিন্তু দেখার একটা ইয়ে আছে, ভঙ্গি আছে, আলাদা ভঙ্গি। তা আমার সায়েন্স ফিকশন বিষয় এইটাই, একটা মার্ডার হয়েছে, কিন্তু ওইখানে মার্ডারের সিসি ক্যামেরা কিছু ধরতে পারতেছে না, পাওয়া যাচ্ছে না, কিন্তু গাছ যে দেখছে সে একটা সিগন্যাল দিছে কোনো একটা সিসি ক্যামেরায়, বুঝতে পারবেন? তার মানে আমার গল্পে কিন্তু সায়েন্সটা আছে, গাছ কিভাবে দেখে, কিভাবে সিগন্যাল পাঠায়, ওই সায়েন্সটুকু আছে, বাকিটা তো আমার ইমাজিনেশন। আচ্ছা, আপনার বর্তমানে এই যে জেনজি নামে যে জেনারেশনটা, এইটা সম্পর্কে আপনার ওপিনিয়নটা কি? এবং এই জেনজির সাথে উম্মাদ চ্যালেঞ্জটা কোথায়? না, জেনজি জেনারেশন আসলে আসলে আমি বলি এটাকে আমাদের ভাষায় আর কি, একাডেমিক ভাষায় এটা হচ্ছে রিল জেনারেশন। 3 সেকেন্ডের বেশি তাদের কোনো কনসেন্ট্রেশন নাই, আর একটা রিল 3 সেকেন্ডের বেশি কিন্তু মূল জিনিস 3 সেকেন্ডের মধ্যে ডেলিভারি দেয়। তারা ওই 3 সেকেন্ডের বেশি থাকতে পারে না, তাদের একদম ইয়েই নাই, মানে কি বলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে, বুঝছেন ব্যাপারটা? এটা খুবই ক্ষতিকর। এখন তারা বিভিন্ন নাম দিচ্ছে, যে জেনারেশন, এই জেনারেশন, এই জেনারেশন, ভালো, কিন্তু আমার জেনারেশন হইতেছে আমার সঙ্গে যারা কাজ করে, আমার যে জেনারেশন, তাদের অবজারভেশন অনেক পাওয়ারফুল। আমি প্রথমেই তাদেরকে অবজারভেশন শিখাই যে তোমার ভালো করে দেখো, তুমি কি দেখতেছো, আশপাশ দেখো, তারপরে তুমি আঁকাকে করো, লেখালেখি করো, কি করো। কিন্তু এখনকার জেনারেশন তো অস্থির, তারা একটা রিলও ঠিক মতো দেখে না, তাই না? খালি স্ক্যান করে।
যেমন আমি একটা ঘটনা বলি, আপনি তারা অবাক হবেন। একটা ছোট্ট বাচ্চা, ওই যে আমাদের এখানে যে পৃথু না বাচ্চাটা, পৃথুর মা বলতে বকা দিচ্ছে, কোনো একটা পৃথুর মধ্যে একটা বাচ্চা দাঁড়ায় আছে, তোর মা বকা দিচ্ছে, বাচ্চাটা এরকম করতেছে, আমার বলছেন সে রিলের মধ্যে সরাই দিচ্ছে, তারপরে এই জিনিসটা কিভাবে আমাদের ব্রেনে ঢুকে গেছে, এটা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। আর এটাকে গার্জেনদেরই ভূমিকা আর কি বের করে আনার ব্যাপারটা। এটার সাথে আমাদের চ্যালেঞ্জটা কোথায় জেনজির সাথে? আমাদের চ্যালেঞ্জ একটাই, আমরা তো সবসময় স্যাটার করি, আমরা হয়তো হয়তো ফিচার করবো, করছি আগেও করছি, আবার করবো, আমরা ফিচার করতে থাকবো। এখন ইয়াংরা সেটা গ্রহণ করে কিনা তাদের ব্যাপার। আচ্ছা, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ও আমাদের 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন কবিতা লেখা, গল্প লেখা কেউ লেখেনি, আমার ফ্যামিলিতে বা ওর দাদার ফ্যামিলিতে। কিন্তু আমার মেয়ে কবিতা লেখে, গল্প লেখে। এখন ওর ফিউচারটা কি? ও আবার কিসে কাজ করতে যাও বড় হয়? নাসা অ্যাস্ট্রোনট। এর সাথে কি সম্পর্ক? ওর ফিউচারটা কি? আমরা কিভাবে মডিফাই করতে পারবো? কিভাবে আমি এটাকে ইয়ে করতে পারবো? আমরা বলি না থিংক আউট, কি ধরনের? আমরা বলি না যে থিংক আউট দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করতে। আমরা কিন্তু এই চিন্তাটা করতে পারি না, ও তো করছে এটা। হ্যাঁ, ও কমিক্স লেখে, গল্প লেখে, কবিতা লেখে, এবং সে অ্যাস্ট্রোনট হ্যাঁ ওটা হইতে চায়। আমরা বলতে পারি যে ওর এই ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ যে কোয়ালিটিটা যে ছোটবেলা থেকে চর্চা করছে, এটার সঙ্গে সে নাসার যখন কার্যক্রম করবে সেটা সে লিঙ্ক করতে পারবে। কারণ মানে নাসা বলে না, যে কোনো বিজ্ঞান নিয়ে কাজ করতে গেলে সেখানে ইনোভেশন লাগে, আর ইনোভেশনটা আসে ক্রিয়েটিভিটি। সেই জন্যে আমাদের মা বাবারা অনেক সময় দেখা যায় বাচ্চাদের ক্রিয়েটিভিটি, আমরাই দেখেছি নভেল পড়তে গেলে, ছবি টবি আঁকতে গেলে এনকারেজ করতো না, এখনো সেরকম বাবা মায়েরা আছে। তো আমি তাদেরকে বলবো এই কথা যে যদি সত্যিকার অর্থে আপনার ছেলে মেয়েকে লিবারেট করতে চান, মুক্ত করতে চান, তাহলে কিন্তু তারা যেটা করতে চায় তাদেরকে সেটা করতে দেবে। সে তো কোনো অন্য কোনো খারাপ কাজ করছে না, একটা কবিতা লিখছি বা একটা ছবি আঁকছে। না, আমি বলতেছি এই প্রেক্ষাপটে বা আমার ভূমিকাটা কি হওয়া উচিত ওর ইয়াতে, মানে আমাদের বাংলাদেশে কতটা বাস্তবসম্মত ওর এই ফিউচারটা। আমাকে দেখে বাস্তব মনে হচ্ছে না, আমি তো এই আপনার স্ট্রাগলটা অনেক, যে জার্নিটার একটা আমার সঙ্গে যারা আছে তারা সবাই উঠে আসছে। আমি একটা উদাহরণ দিই, আপনার ভাবছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, এইভাবে এই লাইনে কি পয়সা আছে কিনা, আছে না, এই মেয়েটা কিভাবে তুই বাঁচবি, করে খাবি, বউ কি খাবে, এরকম আর কি কিছু কমন কথা আমাদের আছে, তাই না? আর কথা কি বউ কি শুধু খাইতে আসে নাকি, তো এরকম হচ্ছে বিষয়টা। যে আমাদের যে মিশু, আমাদের একটা কার্টুন আছে মিশু, যে সে কি পরিমাণ কাজ করে, যে আমাদের ম্যাটেরিয়ালের একটা পিলার যে ছবি আঁকেছে তাকে 1 লাখ টাকা করে দেওয়া হয়, 50টা পিলারের ছবি আঁকছে 50 লাখ টাকা করেছে। এগুলি কি ক্রিয়েটিভিটি না? এগুলো তো ক্রিয়েটিভিটি, ড্রয়িং। তুমি অবশ্যই ওয়েলকাম, তুমি আঁকো, তুমি দরকার আমাদের অফিসে এসো, আমরা তোমাকে আরো হেল্প করবো। তোমাদের বাসা কোথায়? তোমাদের বাসা পড়তে চায়, অনেক বই পড়তে চায়, কিন্তু আমি কনফিউজ ওকে কি ধরনের বইগুলো দিব, ওর উপযোগী বইগুলো কি বই। কারণ আমার আসলে বাংলা একাডেমি বা বইয়ের যে পরিবেশটা, যেটা আমরা যখন ছিলাম তখন তো অন্যরকম একটা, এখন সেটা বইয়ের যে আমি এটার সম্পর্কে আমার আসলে কোনো ধারণা নেই। এই জন্য আমি একটু মানে ওকে কি ধরনের বই দেওয়া যায়, মানে কি ধরনের বই পড়লে ও আসলে ইয়ে হতে পারে। তাকে সায়েন্স ফিকশন দিবেন, ভূতের বই দিবেন, তাকে সে যেহেতু গল্প লিখে তাকে আগে তো ল্যাঙ্গুয়েজটা পারতে হবে, তাই না? বই পড়লে ল্যাঙ্গুয়েজটা শিখবে, তাই না? তাকে সব ধরনের বই দিবেন। আসলে একটা বাজে বই থেকেও শেখার আছে, সব ধরনের বই থেকে শেখার আছে। আপনি নিজের দিকে তাকান একবার ফিরে, যে আপনি তখন যখন কিশোরী বা ওর বয়সে ছিলেন তখন আপনি কি করতে চাইতেন, কি করতে পারতেন, এবং সেগুলো আপনার পরবর্তী জীবনে কোনো প্রভাব ফেলেছে কিনা। আপনি দেখবেন যে যদি তাকে ছেড়ে দেন, মানে অবজারভেশন যেটা উনি বললেন, অবজারভেশনটাই করবেন কিন্তু ছেড়ে দিতে হবে, তাহলে দেখবেন যে সে ট্র্যাকে থাকবে। আমি আসলে 2005 এবং 2006 এই 2 বছর উম্মাদের বড় ফ্যান ছিলাম, তখন হোস্টেলে পড়তাম, এবং আপনার এই ইয়াটা নিয়ে রেডিওতে একটা প্রোগ্রাম হতো, আর হ্যাঁ অনিকেত খান নামে একজন আপনার ফ্যান, আমি বিশাল ফ্যান ছিলাম। 2009-10 যখন আমার বিয়ে হয়ে গেলো, এই উম্মাদের সম্পর্কে আমরা পুরাই ডিসটাচ। ধন্যবাদ যে ইয়াপাকে।
আমাকে আজকে আপনাদের সাথে আবার সেই সংযুক্ত করার জন্য। বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে এই বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই আমার। উনি একটা জেএনজি বলছিলেন, আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যের ছবিতে যেরকম আপনার যে বোরখা বা এই যে এই জিনিসগুলো দেখা যায়, আপনাদের কার্টুনে তো বাংলাদেশে যে এখন একটা মেয়েরা যে পোশাক পরে তার খুব একটা কোনো রিফ্লেকশন দেখা যায় না। এটা কি কোনো দরকার আছে? হ্যাঁ, আপনাদের যে গত সকালে দেখেন, গত সকালে আমাদের বোরখার ছবি টবি আছে, রিলেটেড গল্প রিলেটেড হলে থাকবে না কেন, অবশ্যই থাকে। আচ্ছা, থাকে সবসময়। আমরা তো সবসময় চেষ্টা করি প্রেজেন্ট সিচুয়েশনটা ধরার, সেটা থাকে। আচ্ছা, তাহলে এটা ধরুন আমি যদি 10 বছরের উন্মাদের যে কার্টুন, তার যে ড্রেস আপ, হ্যাঁ, এগুলো যদি আমি অ্যাসেস করি বা একটা করি, তাহলে সেখান থেকেও তো আমাদের ড্রেস বা মানুষের রুচিরও একটা। যেমন রিসেন্টলি আমরা করছি এই বাংলা একাডেমিতে, এবারে বইমেলাতে আমরা আমাদের যে প্রথম 10টা সংখ্যা 1, 2, 3, 4, 5, 10, প্রথম যে 10টা সংখ্যা সেটার একটা কালেকশন আমরা বের করছি। এটার দাম হচ্ছে 1200 টাকা, দাম একটু বেশি, প্রোডাকশন অনেক সুন্দর, সবাই পাগলের মধ্যে কিনতেছে। আমরা বেশিরভাগ কিনতেছি, কিন্তু ইয়াগারা কিনতেছে না, কিনতেছে কারা যারা নষ্ট হচ্ছে সেই সময়। ওইটা 1978 সাল থেকে প্রথম যে 10টা বেড়েছে সেই 10টা। তো তারপরে কি আপনি ওটা যদি আপনি অ্যানালিসিস করেন ওখানে আপনি পাবেন। এটা আমি বলতে চাচ্ছি যে আসলে এইগুলো একটা কার্টুন পত্রিকা কিভাবে আমাদেরকে মানে আমাদেরকে মানে সাহায্য করতে পারে, সেটা আমি বলতে চাচ্ছি। যেমন আমি বেশি আর কথা বলতে চাই না, আমাদেরকে আর কোনো আলোচনা আছে বা প্রশ্ন আছে? একটা কথা বলতে চাই। আমি কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম, বড় উপন্যাস নয়, মোটামুটি একটা উপন্যাস, কেওক্রা। আপনার ওটার পরে আমার আজকে দুপুর থেকেই খালি কেওক্রাটা মাথায় আমি রানাকে বললাম যে হাবিব ভাই তো উপন্যাস লিখে, গল্প লিখে, আমি একটা পড়েছি, আর আমার কিছু জোকসের বই আমি দেখেছি, হ্যাঁ ওগুলো আছে, কিন্তু কেওক্রাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। এখন আমার মেমোরি থেকে যেটা আসছে আর কি, যে একজন নারী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল, তারপর সে কেওক্রাটা জয় করলো, যে এই যে বিরাট একটা হ্যাপার মধ্যে দিয়ে গেল এবং বিজয়ীর বেশি সে ফিরে আসলো। এই আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো, যে আমার কাছে তখন ফরওয়ার্ড করে মনে হয়েছিল যে আপনার সাথে যদি কখনো দেখা হয় জিজ্ঞেস করবো যে আপনি থিমটাকে কীভাবে কালেক্ট করলেন বা রিলেট করলেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতদিন মনে রাখছেন। আমি হেঁটে একটা অফিসে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি দোতলা একটা মহিলা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে, নিচে একটা বাচ্চা ছবি আঁকছে। কিন্তু মহিলার চেহারাটা দেখে মনে হয়েছে মহিলা খুবই আপসেট, মানে তার ফ্যামিলিতে ক্রাইসিস, হাজবেন্ড হয়তো কিছু করতে দিচ্ছে না, তার ভঙ্গিটা দেখে মনে হয়েছে। তো ওই দিনই পেপারে একটা নিউজ আসছিল কিউরেটারের হাইট এইটা দিয়ে আবেদন নিয়ে। তো আমার তখন এই গল্পটা মাথায় আসছে যে এরকম একটা গল্প হইতে পারে যে একটা মহিলা ওই যে হাজবেন্ড রেগে গিয়ে বলছে আর কি, যে যাও তোমার এত যখন দিয়ে কিউরেটারের নাচকা তাতেই যখন না তার শখের অনেক কিছু আলটিমেটলি সে ওইটা করে আসছে, সে কিউরেটারের উপরে গিয়ে ওই কাজ করছে। আপনার কল্পনা এটা, আপনাকে থ্যাংকস। মানে পিছনে এটা আমি বললাম অনেক সময় আছে না একটা ফিলিংস একটা গল্পকে জন্ম দেয়। আমার ওটা দেখে মনে হয়েছে যে মহিলাটাকে দেখে মনে হয়েছে যে সে নিশ্চয়ই তাকে বন্দি করে রাখা হয়েছে, মানে বাইরে যেতে দেওয়া হয় না, হয়তো যায় কিছু ব্যাটিংস থাকে না, ওইটা নিয়ে আমার মাথায় আসছে। আপনি উপন্যাস এবং ছোট গল্প বেশ কয়েকটা বই আছে তো? বেশ কিছু গল্প বই আছে। যদি আপনার চিন্তাটা আপনি কার্টুন আঁকবার পাশাপাশি উন্মাদ তৈরি করছেন, তার মধ্যে তো অনেক কিছু চলে আসে, রাজনীতি, সমাজনীতি, চারপাশের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, অনেক কিছু এক ধরনের ইয়ের মধ্যে থাকতে হয়। তার মধ্যে থেকে জেনারেল লিটারেচার, মানে সাধারণ গল্প উপন্যাস, এটা আপনি কীভাবে সময়টা দেন? এটা আসলে হয়ে যায়। আমি তো এটা তো আমি যে কার্টুন আঁকি এটা তো আমার একটা মানে ভালো লাগে, আমি এটাকে জব মনে করি না, আমার আঁকতে ভালো লাগে। এটা তো ব্যাপারটা, আর লেখালেখির ব্যাপারটা তো ফ্যামিলি থেকে পাইছি আর কি। আমার বাবা লিখতেন, মা লিখতেন, আমার 2 ভাই লিখতেন, আমার এক বড় বোনও লিখতেন। তো যাই হোক সেই কারণে হয়তো ফ্যামিলি থেকে আসছে, মানে লেখালেখিটা যে একটা পরিশ্রমের ব্যাপার, এটা কখনো মনে হয় না আর কি, মনে হয় যে একটা কিছু লিখি।
আপনি কখনো প্রেমের কবিতা লিখেছেন? হ্যাঁ, আমার বাসায় ভালো প্রশ্ন। আমার একটা শেরের বই আছে, শেরের একটা বই আছে। আপনার একটা প্রেমের কবিতা? কবিতা আমি কবিতা লিখি নাই, কবিতা লিখছি কিন্তু আমি কবিতা কখনো প্রকাশ করি না। কিন্তু আমার শেরের একটা বই আছে, সে বইয়ের নাম ছিল তুমি, মানে তুমি নামে একটা বই। সেখানে চাঁদা চাঁদা যে গালিবের শের থাকে না, অনেক শের ছিল। কোন সালে প্রকাশিত হয়েছে? এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার, যে সালে বেরিয়েছিল সেই সালে এডিশন শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের দিব, যদি আপনার আমি রানা আপাকে দিয়ে দেবো। রানা থাকেন কোথায় আপনি? এখানেই পাওয়া যাবে। আচ্ছা, আমি একবার বইটা আপনার জন্য দিয়ে দেবো। আচ্ছা, আমি একটা খুবই পার্সোনাল কোশ্চেন করব। আচ্ছা, আমাদের প্রয়াত হুমায়ুন স্যার মৃত্যুর পরে আপনি একটা লেখা লিখেছিলেন হচ্ছে প্রথম আলোতে ওনাকে নিয়ে। তো আপনি একটা টুকন, ওনার একটা টুকন, জাস্ট ওনার ডেড বডি যে টুকন ছিল, নাম্বার ছিল, টোকেন, তো ওই আপনি ওইটা নিয়েই লিখেছিলেন এবং সেটা আপনি পকেটে রেখে দিয়েছিলেন। আপনার কাছে কি এখনো আছে এটা? এটাই বলি, আমার মা যখন মারা যান, আমার মা খুব শখ ছিল যে আমরা 6 ভাই বোন একসাথে থাকি। আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। আমরা মা বেঁচে থাকতে এটা করতে পারি নাই, কিন্তু মায়ের মৃত্যুর পরে আমরা একটা বাড়ি বানাইছি 6 তলা 7 তলা, নিচে গ্যারেজ, মানে 6 তলায়। তো সেখানে আমার বড় ভাইয়ের জন্য একটা ফ্ল্যাট, আমার 3 বোনের জন্য একটা ফ্ল্যাট, 3 ভাইয়ের জন্য 3টা ফ্ল্যাট। কিন্তু ঘটনা চক্রে আমার বড় ভাই তো মারা গেল, ইভেন আমার একটা বোনও মারা গেল। তো এখন এই বড় ভাইয়ের ফ্ল্যাটটাকে আমরা একটা মিউজিয়াম বানাইছি, ফ্যামিলি মিউজিয়াম। এটা আপনাদের দাওয়াত রইল, যদি কখনো পল্লবী যান, একদমই ফ্যামিলি মিউজিয়াম, কিন্তু গেলে ভালো লাগবে, অনেক কিছু আছে, মানে ফ্যামিলি জিনিসপত্র। এটা আমরা পাবলিকলি প্রচার করি নাই, কিন্তু গেলে অবশ্যই আপনাদের দেখাবো। তো ওইখানে আমরা ওই জিনিসটা আমি রাখছি, সব আছে। এটা ওইটা হচ্ছে কি, আপনি যখন মানুষ মারা যায় তখন তার ওই যে হাসপাতালে পায়ের গোড়াগুলোর একটা বেঁধে দেয়। আবার আমি বুঝতেছিলাম না, এটা তো তাকে নিউ ইয়র্কে তাকে ধোয়ানো হয়েছে, তারপরে তো এটা থাকার কথা না। কিন্তু এটা কিভাবে কি হবে, আমি যখন কবরের ভিতরে ছিলাম তখন থেকে পড়ে আসছে। তো আমি ওইটা হাতে তুলে আমার সঙ্গেই ছিল, এখন একটা মিউজিয়ামে আছে। যদি আপনারা কখনো আমাদেরকে যান, আসেন, আমি কার্ড দিয়ে যাবো না, আবার আপনার ওয়েলকাম আছে, চলে আসেন। পল্লবী থেকে গেছেন কেউ নাকি না? আগে যাও, আমিও মিরপুরে থাকতাম, মিরপুর 12তেই থাকতাম, ওই ছেলের জন্য এদিকে আসা। ও আচ্ছা, না এখন তো ইজি হয়েছে, মিরপুর তো এখন যাতায়াতের জন্য খুব সুবিধাজনক। ওই যে আমাদের বাসার সামনে প্রায় মেট্রো রেল স্টেশন, যেখান থেকে যান আপনি চলে আসতে পারবেন। নিশ্চয়ই আপনার এই আন্তরিক আমন্ত্রণ আমি খুবই, আপনি যেহেতু একটা আবেগঘন কোশ্চেন করছেন, আপনাকে অবশ্যই চলে আসেন। কারণ বড় ভাইকে নিয়ে আমার একটা খুব মূল্যবান স্মৃতি আছে, খুব বেশি না, ছোট্ট একটা মূল্যবান স্মৃতি। আমি তখন একটা পত্রিকায় কাজ করতাম, সৈয়দ আল ফারুকের সাপ্তাহিক মানুষ। তখন আমাকে চিফ এডিটর যিনি ডাকলেন, ডেকে বললেন যে হুমায়ুন আহমেদের 100তম গ্রন্থ প্রকাশ পাবে এই মেলায়, একটা কভার স্টোরি করতে হবে, 100 বলির হুমায়ুন আহমেদ এরকম নামে। তখন আমরা 4-5 জন কন্ট্রিবিউটরকে নিয়ে তৈরি করা হলো। তবে স্যারের বাসায় বহু কষ্টে একটা ইন্টারভিউ দেওয়ার বসতাম, বহু কষ্টে ফোন ধরে, তারপরে আর কথা বলে না। ছোট একটা বাচ্চা মেয়ে এসে বলে, আব্বু এখন কথা বলবে না, 3 দিন পরে ফোন করে। একবার ঢুকিয়েছি আর পরের বার আর ঢুকতে পারিনি। নানান রকমের মজা করলাম, অনেক কষ্ট করার পরে সার্ভে করলাম, কোশ্চেনিয়ার তৈরি করলাম, পিপলস ওপিনিয়ন নিলাম, নেওয়ার পরে খুব সুন্দর একটা স্টোরি তৈরি হলো। তো তখন তো ছাত্র তো শেষ, টাটকা সাংবাদিকের, মানে অল্প বয়সী সাংবাদিকের উত্তেজনা ছিল। তো আমরা গিয়ে বাংলা একাডেমির গিয়ে স্যার যেখানে বসতেন সে স্কুলে গিয়ে দেখা করলাম, স্যার আমি সেই এই পত্রিকা, স্যার পত্রিকায় বাসায় দিয়ে এসেছিলাম অবশ্যই। তো স্যার খুব খুশি হলেন, তখন মিসিরালি অমনিবাস হয়ে গেল। স্যার আমাকে আমাদের 3 জনকে, টিমের 3 জনকে দেখে 3টা মিসিরালি
লিখেছি, সেটা নিয়ে চলে আসলাম। এইটাই হচ্ছে আমার জীবনের সেরা সুন্দর মুহূর্ত, অমূল্য মুহূর্ত। এটা নিয়ে পরে আমি বিভিন্ন জায়গায় লিখেছি মানে স্যারের যে আচরণটা, ব্যবহারটা, বাসায় দেখা করা, বাচ্চা মেয়ে, মেয়ের ভিতর বাচ্চা ছিল, সে বাচ্চা মেয়েদের যেভাবে রিসিভ করছে একজন অচেনা মানুষকে, এরকম তো করার কথা নয়। স্যারের ব্যবহার, তার ফ্যামিলির ব্যবহার আমাকে অনেক কিছু শিখিয়েছে। বিনীত হওয়াটাও যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটাও ওখান থেকে শেখা। ওকে, আমার মনে হয় যে আমরা আলোচনা এখন শেষ পর্যায়ে। সাবেরা, আপনি শেষ করে দেন। আমি মনে করি যে আজকে এই সন্ধ্যাটা আমাদের জন্য সত্যি বিরল। এখন এই ধরনের একটা অনুষ্ঠান, ইনফর্মাল কিন্তু সম্মিলিত অনুষ্ঠান তো খুব একটা হতে দেখি না। আমার কাছে ওনার উনি যেভাবে আমাদের খোলা মনে সবকিছু বললেন, দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন বাচ্চাদের সবাইদেরকে, এটা আমি মনে করি একটা বিরল পাওয়া। এই উপহার আমরা সারা জীবন মনে রাখবো। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এই জন্য। আপনি যদি ফাইনাল ওয়ার্ড কিছু বলতেন। থ্যাংক ইউ। আমি আসলে মানে ভালো লাগছে, খুবই ঘরোয়া অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান তো হওয়া উচিত। রানা আপাকে আমি আপাই বলতে, যদিও ইঞ্জিনিয়ার, রানা আপাকে আমি থ্যাংকস যে আপনি আমাকে শর্ট করছেন। আমি আসলে কার্টুন কমিক্স দিয়ে যে কোনো বিষয়ে আমি ট্রাই করি আর কি, মানুষকে হেল্প করতে আর কি। সো আমি জানি না আপনাদেরকে কোনো কাজে লাগছে কিনা আমার কথা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে। আচ্ছা, এখানে দুজন প্রস্তুত আছে, একটু অটোগ্রাফ নিতে চান? হ্যাঁ, মানে এই ফটোগ্রাফের যদি অটোগ্রাফ নেওয়াটা বিরল ব্যাপার, ওদের জন্য অনেক আদর। এসব বাচ্চারা